তাহলে গ্র্যাভিটেশনের থার্ড ক্লাস আজকে, এবং এই তৃতীয় ক্লাসে আমরা এই চ্যাপ্টারের প্রবলেম সলিউশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা ক্লাস টেস্ট হলো, সেই ক্লাস টেস্টের কোয়েশ্চেন্স তোরা আই হোপ দেখেছিস। এই রকম টাইপের পরীক্ষায় কোয়েশ্চেন বেশি দেয়। এই প্রত্যেকটা কোয়েশ্চেন কোনো না কোনো বছর বোর্ড যখন প্রশ্ন করতো তখন এসেছে, কোনো কোনো স্কুল দিয়েছে এই কোয়েশ্চেনগুলোই। তাই এই রকমের কোয়েশ্চেন আসবে। এই চ্যাপ্টার থেকে থাকবে 2 + 3 5 মার্কস। যদি আমরা একটু পরিসংখ্যানটা দেখে একটু হিসাব বুঝি, হিসাবটা হচ্ছে এইরকম যে তোমাদের যে গ্র্যাভিটেশন চ্যাপ্টার আছে, গ্র্যাভিটি আমি লিখলাম, সেই গ্র্যাভিটি থেকে থাকবে 2 + 3 টোটাল 5 মার্কস। আর টোটাল হিসাব করো, টোটাল প্রশ্ন বা মার্কস থাকবে কিন্তু 35 এর মধ্যে একাই 5ও। তার মানে এই চ্যাপ্টার যদি তুমি বাদ দাও, তোমার মতো হতভাগা বা হতভাগিনী কেউ হবে না। এই চ্যাপ্টার যদি ভাবো বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? এবার আর একটা খুব মজার চ্যাপ্টার আছে, চ্যাপ্টার বলবো না, একসাথে ইউনিট, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স। তাহলে আর একটা খুব সুন্দর হচ্ছে তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স, আর হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, কেটিজি, গ্যাসের গতীয় তত্ত্ব। এই দুটো মিলে থাকবে 10, 5 + 5। তাহলে মূল মন্ত্র হচ্ছে এই তিনটি চ্যাপ্টার। এই তিনটি চ্যাপ্টার যদি পড়তে পারি তাহলে সেকেন্ড সেমিস্টার আই উইল বি এলিজিবল, যে আমি 15 অ্যাটেন্ড করার মতো এলিজিবল। 15 অ্যাটেন্ড করতে পারি তার কোনো মানে নাই। 15 যদি 15 কোশ্চেন দিতে পারবি না একটাও, ইউ আর এলিজিবল। মানে তুমি এবার বসতে পারবে যে হ্যাঁ আমি 11 তুলতে পারতেও পারি, তাই না? এরকম টাইপের। এবার শুধু এর ওপর ভরসায় তুমি 11 ভাবতে পারো না, কিন্তু হ্যাঁ এই তিনটে যদি ধোকা না দেয় বাস তুমি পাস, মোটামুটি পাস ধরে নাও। চলো যা, এই তিনটের উপর আমি মেন ফোকাস, কিন্তু এই তিনটে রাখা যাবে না। এবার 35-এর মধ্যে দেখো 15 এরাই খেয়ে নিল। তাহলে এই তিনটে চ্যাপ্টার যেহেতু খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি প্রথমে গ্র্যাভিটি পড়ার পরেই থার্মোডাইনামিক্স, কেটিজি পড়ে নেবো। তাই যারা ভাবছো পাস করতে পারবো কিনা, বারবার শুধু এই তিনটে চ্যাপ্টারই পড়তে হবে, যাতে এখান থেকে কোনো কোশ্চেন এলে আমার বাদ না যায়। বাস এইটুকু মাথায় থাকতে হবে। ক্লিয়ার? এবার এরপরে আর একটা চ্যাপ্টার আছে, সেখানে আছে 6টা চ্যাপ্টার। সরল দোলগতি, কম্পনের প্রকৃতি, তরঙ্গ গতি, তরঙ্গের উপরিপাত, শব্দ, আর হচ্ছে ডপলার ক্রিয়া। টোটাল 6টা চ্যাপ্টার বা 5টা ধরে চলো। সেই 6টা চ্যাপ্টার যদি পড়ো তুমি আরো 10 পাবে, ওইটাও আমি পড়াবো। বাস এতটা নিয়ে তুমি মোটামুটি যাবা। আর আমার টার্গেট থাকবে যে এই 25-এ যেন আমরা অ্যাটলিস্ট 20+ উঠে যাই। এটা আমাদের টার্গেট থাকবে, উঠবে না বাট টার্গেট থাকবে 20+ থাকে যেন। এখানে কটা চ্যাপ্টার গেল স্যার? একটা গেল। এখানে কটা গেল? 2টো গেল। আর এখানে কটা গেল? 6টা। তো টোটাল কটা গেল? 9টা চ্যাপ্টার পড়লে 25 এলিজিবল। আর আমি তোমাদের কি গল্প শোনাতাম সেকেন্ড সেমিস্টারে 17টা 18। স্যার বাকি চ্যাপ্টার কোথায়? বাকি 9টা চ্যাপ্টার একাই খাবে 10। এই 9টা চ্যাপ্টার একাই, মানে 9টা চ্যাপ্টার পড়ে 10 না 2টো চ্যাপ্টার পড়ে 10? আরে ভাই এটা পড়বো না প্লিজ। 9টা চ্যাপ্টার 350 পাতা, 2টো চ্যাপ্টার 150 পাতা, ডিফারেন্স। এবার এই 9টা চ্যাপ্টার আবার খুব সোজা, আর্কিমিডিসের নীতি, প্লবতা, স্থিতিস্থাপকতা, এগুলো খুব সোজা চ্যাপ্টার। সেই জন্য তো এটা 9টা দিয়ে রেখেছে একসাথে, সহজ চ্যাপ্টার। যাও তো আমাদের প্রাইমারি টার্গেট কিন্তু এই কটা থাকবে। পড়বো সবই, ডোন্ট ওয়ারি। সিলেবাস আমি সব শেষ করবো, সব পড়াবো, চিন্তা করো, সব অঙ্ক করাবো। কিন্তু বারবার বলছি, যারা ভয় পাচ্ছ যে সেকেন্ড সেমিস্টার কি করে পাস করব, মন্ত্র দিয়ে দিলাম যে ঠিক আছে গ্র্যাভিটিটাকে মুখস্থ করতে থাকো এখন থেকে। ঠিক আছে, এটাকে মুখস্থ, যেন কোনো থিওরি কোশ্চেন এলে, যদি ভাবো যে অঙ্ক পারবো না, থিওরি কোশ্চেন এলে যেন আমার না যায় হাত থেকে। যে কেপলারের দ্বিতীয় সূত্র এইবার ভুলে গেলাম, বাস তুমি থার্ড সেমিস্টারও ভুলে যাও যে না থার্ড সেমিস্টার তোমার জীবনে আবার এই বছর আসবে, পরের বছরে আসবে, এই বছর আর আসবে। তাই এই জিনিসটা করলে হবে না। তাই যারা আজকের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারোনি, ভাবছো ভুলে যাচ্ছি, তাহলে এই কোশ্চেনগুলোই তোমাকে কিন্তু ফেব্রুয়ারি মাসে ফেস করতে হবে। এই কোশ্চেনগুলোই যেগুলো আমি করাবো সারা 6 মাস। তাই এই কোশ্চেনগুলো, ম্যাথসগুলো মোটামুটি আমাদেরকে ভালো করে রপ্ত করতে হবে। বাস এইটা হচ্ছে মন্ত্র। এটা হলে বাস পাস। ক্লিয়ার? এবার যারা 35 আউট অফ 35 যাচ্ছ তাদের তো সবাই পড়তে হবে, সবই পড়তে হবে। আমি তো 35 আউট অফ 35-এই যাবো, আমি সবাইকে বলবো 35-এ যাও।
যারা ভাবছো যে নয় না, ঠিক আছে, ক্লিয়ার? এত বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? তো আমি কতগুলো স্লাইডকে আমি স্কিপ করে যাচ্ছি, যেহেতু আমি ইংলিশ ভার্সনে ব্যাচে সেগুলো করিয়ে দিয়েছি, তোমরা সেগুলো পেয়ে যাবে। এগুলো সব পিডিএফ আমি তোমাদের প্রোভাইড করে দেবো একসাথে, সেই জন্য এই স্লাইডগুলোকে আমি স্কিপ করে যাচ্ছি, এগুলো আমি করিয়ে দিয়েছি ওই ব্যাচে। ক্লিয়ার? নেক্সট, এইটা হচ্ছে ছায়া প্রকাশন থেকে আমাদের শুরু হচ্ছে এবার। তাহলে আগের যে স্লাইডগুলো আমি বোঝালাম না, সেগুলোর পিডিএফ দেওয়া রইলো, এবং এগুলো আমি সব বুঝিয়ে দিয়েছি ভিডিওতে, তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? এখান থেকে আমরা শুরু করছি ছায়া প্রকাশনের অঙ্ক। ক্লিয়ার? আজকে যতগুলো পারবো। ছায়া প্রকাশনের অঙ্ক যদি দেখো, দুটো ভাগে ভাঙানো আছে। একটা হচ্ছে বেসিক লেভেল, বেসিক লেভেল মানে বাচ্চাদের অঙ্ক, আর একটা হচ্ছে কি অ্যাডভান্স। আমাদের টার্গেট থাকবে বেসিক যেন পুরো কমপ্লিট হয়। তাই যে কোনো একটা চ্যাপ্টার যখন পড়বা, যে কোনো একটা চ্যাপ্টারকে তুমি হাত দেবা যখন, তো চ্যাপ্টারের কিভাবে পড়তে হবে সেটা বুঝিয়ে দিচ্ছি। তো চ্যাপ্টারের প্রত্যেকটা ডেফিনিশন মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটা সংজ্ঞা আমাকে মুখস্থ রাখতেই হবে, এটা মাস্ট। চ্যাপ্টারের প্রত্যেকটা প্রুফ, প্রমাণগুলোকে মাস্ট মনে রাখতেই হবে, প্রুফগুলোকে লাগবেই। ক্লিয়ার? সেই চ্যাপ্টারের যে হটস সেকশন আছে, তোমাদের হোয়াটসঅ্যাপে বলেছিলাম হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল, প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে। এবার হটসেরও ভাগ আছে, কিছু কিছু হটস দেখবে বিশাল কঠিন, আর কিছু কিছু হটস খুব সোজা। যদি মনে হচ্ছে যে না আমি কঠিনগুলো পারবো না একান্তই, যে না ঠিক আছে, তাহলে তুমি সেগুলোকে অ্যাভয়েড করতে পারো। মিশন হলে হবে না, মিশন ছবি করতে হবে, তো সেগুলোকে তুমি অ্যাভয়েড করতে পারো। যে হ্যাঁ এটা আমার মনে হচ্ছে নাগালের বাইরে, ইউ ক্যান অ্যাভয়েড দেম। বাট আমি বলবো কি, যদি পারো, সময় আসে, তুমি সবগুলোই করো। মিশন এগুলোর মধ্যে ধরবেই না, সব করতে হবে। ক্লিয়ার? এই হলো। এবার তোমরা কি করবে, এক্সাম্পল, প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সাম্পল দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সাম্পল গুলো ভালো করে দেখবে, অ্যাটলিস্ট চোখ বোলাবে, কিছু কিছু এক্সাম্পল করবে প্র্যাকটিসের জন্য। আমি যদি পারি করানোর জন্য, বা তোমাদেরকে হোম টাস্ক দিই, যদি সম্ভব হয় আমি চেষ্টা করব। আর নেক্সট যদি আমরা দেখি, নেক্সট তাহলে আমাদের এক্সারসাইজ। এবার এই এক্সারসাইজের মধ্যে চলে আসো, কি না, তো একটা আছে বেসিক লেভেল, বেসিক, আর একটা আছে অ্যাডভান্স লেভেল। বেসিক পুরো কমপ্লিট করতেই হবে, পুরো কমপ্লিট, বেসিক বাদ দিলে হবে না, বেসিক সব কটা অঙ্ক করতে হবে। এবার অ্যাডভান্স তুমি যেটা মন যায় ট্রাই করো, আমিও যেটা যেটা বেছে বেছে করানোর অঙ্ক, যে এটা এটা করবো। যেমন ধরো অ্যাডভান্সের আজকে যদি আমি করাতে নাও পারি, আগের যে ভিডিও আমি রেকর্ড করেছি, অন্য ব্যাচে ইংলিশ ভার্সন করেছি, তাতে দেখবে অ্যাডভান্সের 5-6টা অঙ্ক করানো হয়ে গেছে। তো এরকম ভাবে অ্যাডভান্স গুলো আমাদেরকে করতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে পড়াশোনা হবে, এবং শেষে চ্যাপ্টার শেষে পরীক্ষা দেবে। তো আমরা, তুমি দেখো, গত সপ্তাহে গ্র্যাভিটেশনের থিওরি ক্লাস পড়ে নিয়েছি। তো থিওরি পড়ে নিয়েছি মানে ডেফিনেশন, প্রুফ, হটস তোমার রেডি হয়ে গেছে। আমি ধরে নেবো রেডি হয়ে গেছে, স্বাভাবিক না? তোমাকে এক সপ্তাহ পড়িয়ে দিয়েছি, নিশ্চয়ই আমাকে বলার দরকার পড়বে না, তো তোমার এটা রেডি হয়ে গেছে। আমি ধরবো যে তোমার এক্সাম্পল রেডি হচ্ছে, কারণ এইভাবেই পড়তে হবে। এক্সারসাইজ আজকে আমি করিয়ে দিচ্ছি, তাহলে পরের দিন তোমরা টুইসডে পরীক্ষা দেবে, এটা স্বাভাবিকভাবে। তাহলে পরের টুইসডে 35 মার্কসের এর উপর পরীক্ষা দেবে। ক্লিয়ার হয়েছে? আমি যে পরীক্ষায় নেবো সেটা 35 মার্কসেরই নেবো। ক্লিয়ার হয়েছে? যেমন প্যাটার্ন থাকবে, 2 মার্কসের যতগুলো, 3 মার্কসের যতগুলো, 5 মার্কসের যতগুলো, 5 মার্কসের থাকবে 2টো, 3 মার্কসের থাকবে তোমার হচ্ছে 5টা, তাহলে 10 আর 5 15 25, আর 2 মার্কসের থাকবে 5টা 25, 10 35, তো 35 এইভাবেই যাবে। আমি এইভাবে পরীক্ষা নেবো। ক্লিয়ার হয়েছে? আই হোপ সকলে বুঝতে পেরেছো। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছি আমি। চলো ব্যাক টু আওয়ার টপিক, প্রবলেম। প্রবলেম নম্বর 1 দেখি, আলোচনা করি। প্রবলেম নম্বর 1 বলছে, তোমরা তোমাদের বই দেখতে পারো বা এখান থেকে যদি পড়তে পারো, আই হোপ। আমি জানি না ঝাপসা আসছে কিনা। দেখো, বলছে দুটি লৌহ খণ্ড 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে। ওকে, তাহলে দুটি লৌহ খণ্ড, তারা পরস্পর 20 সেন্টিমিটার দূরত্বে রেখেছো তুমি তাদেরকে, ভেরি গুড। এবং লৌহ দুটির প্রত্যেকটির ভর হচ্ছে 100 কেজি। তার মানে এটা একটা ভরের 100 কেজি, এটা 100 কেজি, তাহলে 100 কেজি, আর এখানে আছে কত আমার 100 কেজি। এরকম দুটো 100 কেজি ভরের বস্তুকে রাখা আছে। ক্লিয়ার? এবং তাদের মধ্যে দূরত্ব কত? 20 সেন্টিমিটার। তাহলে এই দূরত্বটা হচ্ছে 20 সেন্টিমিটার, দূরত্ব দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার। এবার কি বলছে? ক্রিয়াশীল মহাকর্ষ বল। ক্রিয়াশীল মহাকর্ষ বলের ফর্মুলা কি ছিল? F = G m1 m2 বাই r স্কয়ার। এসি থেকে আবার ঠান্ডা হচ্ছে না রে? না হচ্ছে? হচ্ছে তো। G m1 m2 বাই r স্কয়ার। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? ওকে, এবার মান বসাও। আচ্ছা, জি এর মান কত হয়? জি এর মান 6.67 ইন্টু 10⁻11। m1 m2 দুটোই 100, তাহলে 100-র সাথে 100 যদি গুণ করো তাহলে কত হবে? 100 গুণিত কত হবে? 100, ঠিক বলছি তো? আর আর স্কোয়ার মানে তাদের মধ্যে দূরত্ব, তাদের মধ্যে দূরত্ব কত বলেছে? 20 সেমি। কিন্তু এগুলো তো সব এসআই আছে, তাই 20 সেমিকে কি করতে হবে আমাকে? মিটারে। 20 সেন্টিমিটার মানে কত মিটার?
0.2 মিটার নাকি? তাহলে 0.2 মিটার তার স্কোয়ার, তাহলে 0.2 তার স্কোয়ার। এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে পরে আমার ফোর্সটা বেরিয়ে যাবে এবং সেটা হবে তোমার 1.67 × 10⁻⁵ নিউটন। এবার আমি যখন অঙ্ক করাবো, এবার এই ক্যালকুলেশনটা যদি করতে যাই আমার সময় নষ্ট হবে, দেখো হবে না বলো? তাহলে আমি বেশি অঙ্ক আর করাতে পারবো না। তাই আমার রিকোয়েস্ট থাকবে যে আমি পুরো অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, লাস্টের খালি ক্যালকুলেশন পার্টটুকু তোমরা বাড়িতে একটু ট্রাই করে নাও। তাহলে এখানে তুমি ক্যালকুলেটর ইউজ করো বা তুমি যদি হাতে কলমে করতে পারো তোমার চয়েস, তুমি শুধু এই লাইনটুকু করে নাও। দেখো বেসিক্যালি ফিজিক্স কিন্তু এইটুকু যে আমি কোন ফর্মুলা লাগাবো, ফিজিক্স আর কিছু না। ফিজিক্স যে হ্যাঁ অঙ্কটা বুঝলাম কি বলেছে, হ্যাঁ ভাই এইটুকু করতে হবে বাস। এই পার্টটুকু তো তোমাদের ছোটবেলা থেকে অঙ্কের স্যার শেখায় কি করে একটা কিছুর মান বার করতে হয়। তো ক্যালকুলেশন করাটা এমন বড় কথা নয়, বড় কথা হচ্ছে অঙ্কটার অ্যাপ্রোচ, আমি কি করে যাব অঙ্কটা, ঠিক আছে? অঙ্কটার অ্যাপ্রোচ ক্লিয়ার হয়েছে? তাহলে আই হোপ এখান থেকে অঙ্কটা এবার আমি ক্যালকুলেট করতে পারবো বলে আমি পরের লাইনটুকু ছেড়ে দিচ্ছি। ক্লিয়ার হয়েছে? এই অ্যান্সারের পার্টটুকু ছেড়ে দিচ্ছি, আই হোপ তোমরা পারবে। তাই ডু ইট ইয়োর সেলফ ডিয়ার ভাই। ক্লিয়ার? চলো এক একটা ছাড়লাম। তাহলে এক একটা কি অঙ্ক আমি বোঝাতে পেরেছি, সবাইকে বোঝাতে পেরেছি অঙ্কটা। চলো দু একটা ট্রাই করবো, এবার দু একটা ট্রাই করবো। প্লিজ যারা খাতায় নোট ডাউন করছো, করার সঙ্গে সঙ্গে নোট ডাউন করতে থাকবে, আর অঙ্কের জন্য 2 লাইন গ্যাপ রেখে দিও। চলো দু একটা দেখি। দু একটা বলছে যে 50 কেজি এবং 10 কেজি ভর বিশিষ্ট দুটি গোলকের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব 30 সেমি। তার মানে কি, এরকম দুটো গোলক আছে, এই দুটো গোলকের মধ্যে কেন্দ্রের দূরত্ব কত না তো স্যার 30 সেমি, একটার ভর হচ্ছে 50 কেজি আর একটার ভর কত 10 কেজি, এরকম কিছু আমাকে বলে দিয়েছে। এবং বলছে কি এদের পারস্পরিক আকর্ষণ বল 1/28 মিলিগ্রাম, এটা কিন্তু মিলিগ্রাম দিয়েছে, 1/28 মিলিগ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুর ওজনের সমান। মানে সিম্পল কথা বলতে গেলে এদের দুটোর মধ্যে যে আকর্ষণ বল হবে, কত বল হবে আকর্ষণ স্যার না তো ক্যাপিটাল এফ মানে কত G m1m2/r², G m1m2/r²। প্লিজ রিমেম্বার দ্য ফর্মুলা F = G m1m2/r²। তাহলে F = G m1m2/r²। এবার Gm1 কত না তো স্যার m1 তো 50 আর m2 কত স্যার 10/r² কত স্যার r² বলে দিয়েছে তোমাকে 30 সেমি, মানে কত 0.3 এর হোল স্কোয়ার। কেন 0.3 নিলাম? বিকজ সেমিতে আছে, আমি কিসে কনভার্ট করে নিলাম SI এ। তাহলে এইটা তো ফোর্স বেরোলো, এই বলটা এরা কাজ করছে, কিন্তু প্রশ্ন কি বলছে লাস্ট লাইন পড়ো, বলছে এদের মধ্যে যে ক্রিয়াশীল বলটা আছে সেই বলটা 1/28 মিলিগ্রাম ভরের একটা বস্তুর ওজনের সাথে সমান। তার মানে ক্যাপিটাল এফটা কত হবে 1/28 মিলিগ্রাম বস্তুর ওজন। আগে বলো 1/28 মিলিগ্রাম এর ওজন যদি আমাকে SI বার করতে হয় তাহলে কত হবে? তাহলে আমি এখানে টুক করে বার করে নিই। তাহলে W সমান কত? আচ্ছা ওয়েট বার করবেন, কার বার করবেন না তো 1/28 মিলিগ্রাম, মিলিগ্রামকে কিসে নিয়ে যেতে হবে প্রথমে কেজিতে, হ্যাঁ না বলো? তাহলে 1 মিলিগ্রাম মানে কত গ্রাম 10⁻³ গ্রাম, হ্যাঁ না বলো? আর 1 গ্রাম মানে কত কেজি 10⁻³ কেজি। তাহলে বেসিক্যালি কি এটা এরকম হবে 10⁻6 কেজি, হ্যাঁ না বলো তো? বুঝতে পারছি না, বুঝতে পারছি না? তাহলে 1/28 মিলিগ্রাম কি করে পার করলেন? অনেকে হতভাগা মানে এ হয়ে যাচ্ছে, আরে ভাই মিলিগ্রাম থেকে প্রথমে গ্রাম যা, তাহলে মিলিগ্রাম থেকে গ্রামে গেলে তোকে কত দিয়ে ভাগ করতে হবে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, মানে 10⁻³ দিয়ে ভাগ করতে হবে। আর গ্রাম থেকে আবার কিসে যেতে হবে তোকে কেজিতে, তখন আবার কি করতে হবে 10⁻³ কি করে হলো না তো 1 কিলোগ্রাম মানে কত গ্রাম হয় 1000 গ্রাম, 1 গ্রাম মানে কত মিলিগ্রাম 1000 মিলিগ্রাম, সেই জন্য 1000 চলে গেল। কিন্তু এটা তো ভর এলো, ভরের সাথে কি গুণ করলে ওজন পাস? অভিকর্ষজ ত্বরণ নাকি রে জি, আর জি এর ভ্যালু কত 9.8, বুঝতে পারলাম? তার মানে এইটা হচ্ছে তার ওজন 1/28 × 10⁻6 × 9.8। আর এই ওজনটাই কি তার ফোর্সের সাথে সমান, হ্যাঁ না বলো? তাই না? সেজন্য এফ এর জায়গায় কি লিখবো তাহলে স্যার 1/28 × 10⁻6 কত লিখবো 9.8। এইটাই হচ্ছে আমাকে বলে দিয়েছে তার ফোর্সের মান। আর এটা কার সাথে সমান G × 500 ওপরে চলে গেল 100 নিচে 9। এবার তোমাকে কি বার করতে বলেছে জি এর মান। চলো এবার এই ক্যালকুলেশন থেকে তো জি এর মান বার করে নিতে পারবো।
সো পরেরটাকে আমি বলছি বার করে নাও ডি। ক্লিয়ার হয়েছে জি এর মান বার করা? আমি কি বোঝাতে পারলাম অঙ্কটা? 2 এর অঙ্কটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি? সবাইকে বলবে আমাকে প্লিজ। অঙ্কটা একবার পড়ো, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার? 2 এর প্রবলেমটা বাড়িতে করে নিও, অসুবিধা নাই, তোমরা পেরে যাবে, আই হোপ। সোজা আছে, ক্লিয়ার? চলো 2 এরটা রাখলাম, তাহলে এবার 3 এরটাতে যাচ্ছি। একটু 2 লাইন গ্যাপ রেখে দিও জি এর মানটা বার করার জন্য। ক্লিয়ার? চলো 3 এরটা বলছে, 3 এরটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠস্থ মানের অর্ধেক হবে? আচ্ছা, ভূপৃষ্ঠস্থ মানের অর্ধেক হবে, তার মানে আমাকে প্রশ্ন বলছে যে এইটা ভূপৃষ্ঠ, এখানে অভিকর্ষজ ত্বরণ কত হয়? জি। এখানে অভিকর্ষজ ত্বরণ জি হয়। আর বলছে কত উচ্চতায় উঠবো যেখানে অভিকর্ষজ ত্বরণ কত হবে স্যার? জি বাই 2 নাকি? হ্যাঁ না বল। তাহলে এখান থেকে একটা ফর্মুলা আমার চোখে ভাসছে। কি ফর্মুলা? না তো এখানে জি আর এখানে যদি জি ড্যাশ হতো তাহলে আমরা একটা ফর্মুলা লিখতাম, জি ড্যাশ বাই জি সমান লিখতাম, মনে করে দেখতে পারো, আর স্কোয়ার বাই কত লিখতাম? আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এই ফর্মুলাটা দিয়ে চলবো। ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? কি করে এলো মাথায় এটা স্যার হঠাৎ করে আপনার? আরে ওপরে উঠছে। তাহলে আমি যেদিন পড়াচ্ছিলাম যে ভূপৃষ্ঠ থেকে ওপরে উঠলে পরে অভিকর্ষজ ত্বরণের মান কিভাবে পরিবর্তিত হয়, মনে করে দেখো, সেখানে তোমরা দুটো ফর্মুলা পেয়েছিলে, মিটিয়ে দেবো আমি, এটা লিখিও না। জি ড্যাশ ইকুয়াল টু একটা পেয়েছিলে জি 1 মাইনাস 2h বাই আর, আর এটাও পেয়েছিলে। আপনি স্যার এটা কেন নিলেন না? এটা বলেই দিয়েছিলাম স্পেশাল কেস, যে যখন এইচ এর থেকে আর এর মান অনেক বেশি তখন তোমাকে প্রশ্নে কোনো জায়গায় বলে দেয়নি বাবা যে এইচ এর মান আর এর থেকে অনেক কম, সেই জন্য এই ফর্মুলা মাথায় আনবে না এই জায়গায়। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি কোশ্চেন দেখে বুঝবো না। এবার জি ড্যাশ তোমাকে কি বলেছে? বলছে জি ড্যাশ এর মান হবে স্যার জি বাই 2। দেখো তাই কোশ্চেন বলেছে অর্ধেক হবে। তাহলে জি ড্যাশ এর জায়গায় কত বসাবি তুই? জি বাই 2, নিচে জি ছিল সমান আর, আর কত টাকা বলেছে? 6400। এখন রাখ, রেখে দেয় ভাবে। তাহলে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ভাবে রেখে দিলাম। জি জি কেটে গেলে কত পড়ে থাকে? 2। এবার স্কোয়ার আছে তাই কি করব আমি? স্কোয়ার রুট। কি করব? স্কোয়ার রুট, সুবিধা হবে আমার তাহলে। ঠিক আছে, ভালো করে দেখ। তাহলে স্কোয়ার রুট করলে কত হবে? ভালো করে দেখ, এই প্রবলেমের এটাই নিয়ম, 1 বাই রুট 2। আর এটা কত হয়ে যাবে তাহলে? আর বাই কত লিখবো বলতো? আর প্লাস এইচ। বুঝতে পারলাম এবার ব্যাপারটা? এবার তুই স্কোয়ার করতে পারবি না কেন? হ্যাঁ পারবি, তোর হাতে ক্যালকুলেটর থাকলে পারবি। 6400 স্কোয়ার কর না, কে মানা করেছে? আমি করবো না, আমি রুট 2 তে চলে যাবো। এবার কত হবে স্যার? তাহলে তাহলে হয়ে যাবে স্যার কি ব্যাপার, তাহলে হয়ে যাবে রুট 2 আর সমান আর প্লাস এইচ। তাহলে এইচ সমান কত হয়ে গেল স্যার? রুট 2 প্লাস 1 ইন্টু আর। ঠিক লিখলাম? ও রুট 2 মাইনাস 1। এরকম হবে না? দেখতো এবার রুট 2 ভ্যালু তুই জানিস কত বলতো? 1.414। আর মাইনাস 1 করলে কত হবে স্যার? তাহলে 0.414। তাহলে এইটার ভ্যালু দাঁড়াচ্ছে স্যার 0.414 আর আর এর ভ্যালু কত? 6400। আই হোপ এই গুণটা অনেক ইজি হয়ে গেল স্কোয়ার করার থেকে। তাহলে এবার তুমি যদি ফাইনাল গুণ করো তাহলে আই হোপ এই অ্যান্সারটা তোমার চলে আসা উচিত। দেখো তো একবার গুণ করে আসছে কিনা, প্লিজ একবার চেক করো না। এই 2650, দেখো কাছাকাছি এলেই হবে। এক্স্যাক্টলি 2650ই আসবে এরকম কোনো মানে নাই, 2648 আসতে পারে, 52। হ্যাঁ সব লিখতে হবে, আমি তো মুখে বলছি সব। হ্যাঁ হ্যাঁ, ও ভালো কথা বলেছে। এই যে আমি মুখে এত কথা বকছি, এগুলো কিন্তু লিখতে হবে। ধরি পৃথিবীর এই জায়গায় অভিকর্ষজ ত্বরণ জি এবং এই জায়গাটায় জি ড্যাশ, তাহলে পরে আমরা জানি জি ড্যাশ বাই জি। যেমন তোমরা লিখতে P1 প্রাথমিক চাপ সমান এত, V1 প্রাথমিক আয়তন সমান এত, P2 সমান এত, V2 সমান এত। এবার বয়েলের সূত্র প্রয়োগ করে পাই P1 V1 সমান P2 V2। মনে পড়ছে তো? ওই রকম এখানে করতে হবে। হ্যাঁ, এবার ওখানে যেমন ভাবে লিখতাম এখানে অত না লিখলেও অ্যাটলিস্ট তোমাকে তো এগুলো তো দিতে হবে না। এবার ভালো করে লিখলি দিয়ে অঙ্ক ভুল করলি তার কোনো মানে নাই। না লেখ, অঙ্ক ঠিক কর, অঙ্ক ঠিক করার পর গুরুত্ব দেবে বেশি। ক্লিয়ার? এটা কি মিলছে? প্রায় অ্যাপ্রক্স চলে আসছে ভ্যালু। চলো তাহলে আই হোপ 3 অঙ্কটা বোঝাতে পারলাম। 4 দেখি। চলো 4টা দেখবো। 4টা ট্রাই করো।
যাদের হয়ে গেছে চারটা ট্রাই করো। এটা 3, চারটে দেখো। বলছে ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের এত হবে। মানে যদি ভূপৃষ্ঠে হয় জি, তাহলে গভীরতায় জি ড্যাশ কত হবে স্যার? বলছে ভূপৃষ্ঠের মানের 1/4 হবে, তাহলে জি ড্যাশ উড বি ইকুয়াল টু কত? g/4। আর নর্মালি আমরা ফর্মুলা কি জানি স্যার? জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 - h/r। একটাই ফর্মুলা ছিল গভীরতার ক্ষেত্রে, মনে আছে নিশ্চয়? বাস এবার জি ড্যাশের জায়গায় g/4 বসাও, এইচ এর মান বার করো। তাহলে জি ড্যাশের জায়গায় কি বসাবা? g/4 সমান জি অফ 1 - h/r। জি জি কেটে গেল, তাহলে পরে h/r সমান 1 - 1/4, তার মানে 3/4 অফ r, এটাই হচ্ছে h। কত আছে? 3/4r। ঠিক আছে, মিলে গেছে। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? বাচ্চা অঙ্ক ছিল সেজন্য বললাম এটা বেসিক লেভেল, এখনো বেসিকেই আছো। হলো? চলো 5। পাঁচেরটা একটু নিজেরা ট্রাই করি, চলো। পাঁচেরটা একটু নিজেরা ট্রাই করো, চলো। বলছে কোন গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত? এটা বার করতে হবে আমাকে, ঠিক আছে? চলো এটা করে দিচ্ছি, দেখ পরেরটা করিস, কারণ এরকম অঙ্ক করিসনি। পাঁচেরটা করাচ্ছি, হ্যাঁ? 5 দেখো, এই দেখতে অসুবিধা হচ্ছে কারোর? রিফ্লেকশন কোনো কিছু সমস্যা? রিফ্লেকশনের সমস্যা হচ্ছে? নিচে নিচে, ঠিক আছে, একটু দাঁড়িয়ে দেখে নিস। ওইটার আমি আর কি করবো, ধরে চেনে তো তুলতে পারবো না, না প্লিজ কাম অন। ওকে, নেক্সট। বলছে কোন গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণকে আমরা কি দিয়ে লিখি রে? স্মল জি, মনে আছে নিশ্চয়? স্মল জি। এবং স্মল জির একটা ফর্মুলা আমাদের চোখে ভাসছে, কি বলতো? gm/r²। এবার এখানে মাথায় রাখতে হবে যে ক্যাপিটাল এমটা লিখে রেখেছি, এটা কিন্তু পৃথিবীর ভর, আর ক্যাপিটাল আর লিখে রেখেছি এটা কি? পৃথিবীর ব্যাসার্ধ। অন্য গ্রহ বললে পরে ওগুলোও কিন্তু চেঞ্জ তোমার হবে। ক্লিয়ার? এবার তোমাকে অন্য গ্রহ নিয়েই আলোচনা করেছে। বলছে অন্য কোন গ্রহের ভর আর ব্যাসার্ধ। তাহলে এক কাজ করি, অন্য গ্রহের ভরগুলোকে আমরা ড্যাশ দিয়ে লিখি, নাকি রে? ড্যাশ দিয়ে লিখি। তাহলে এক কাজ করো, এম ড্যাশ। এম ড্যাশ মানে অন্য গ্রহের ভর। বলছে পৃথিবীর অর্ধেক, তার মানে পৃথিবীর ভর এম হলে ওই গ্রহের কত হবে? m/2 হবে। অ্যান্ড সিমিলারলি তোমাকে ব্যাসার্ধটাও বলে দিয়েছে, দেখো আর ড্যাশ। আর ড্যাশ কত হবে তাহলে? স্যার r/2 হবে। হ্যাঁ না না বলো? এটাই তো হবে, নাকি রে? তাহলে লজিক্যালি ওই গ্রহে অভিকর্ষজ ত্বরণকে আমরা নিশ্চয়ই জি ড্যাশ দিয়ে লিখবো। হ্যাঁ না না বলো? কারণ সবই তো ড্যাশ দিচ্ছ তুমি, ভালো করে বোঝো। এই যে আমি ডেফিনিশন গুলো বলছি, এগুলো বোঝো ভালো করে, যে ওই গ্রহের ভরকে আমি কি দিয়ে লিখছি? এটা এম ড্যাশ, আর ব্যাসার্ধকেও আর ড্যাশ লিখছি। তাহলে অভিকর্ষজ ত্বরণ যদি জি ড্যাশ হয়, তাহলে জি ড্যাশ শুড বি ইকুয়াল টু না জি এম ড্যাশ বাই কত হবে? আর ড্যাশের স্কোয়ার। ঠিক বলছি কিনা বলো? এটা হওয়া উচিত। এবার তোমাকে কি করতে হবে? এম ড্যাশ আর আর ড্যাশের মানগুলো বসাতে হবে। তাহলে জি কে বাইরে বার করে দাও। এম ড্যাশ মানে কত? এম ড্যাশ মানে তো স্যার m/2, আর আর ড্যাশের স্কোয়ার মানে কত স্যার? আর স্কোয়ার, ওপরে যাবে 4। হ্যাঁ না না বলো? কারণ আর ড্যাশ মানে কত হয়? r/2। r/2 এর স্কোয়ার মানে কত স্যার? আর স্কোয়ার বাই উপরে কি চলে গেল? 4। এবার কাটাকুটি করো, তাহলে কত দাঁড়ালো স্যার? 2gm বাই কত দাঁড়ালো? আর স্কোয়ার। এবার gm বাই আর স্কোয়ার মানে আমরা জানি অলরেডি কি জি, আর জি টাকার পৃথিবীর, কেন এম জি আর আছে। তার মানে বেসিক্যালি জি ড্যাশ মানে তুই কত পেলি? 2g। কোশ্চেন কি দেওয়া আছে? অ্যান্সার কিসে আছে? এটা আছে 1960। মানে জি এর মানটা কি করেছে? এখানে বসিয়ে দিয়েছে। তাহলে জি এর মান নিশ্চয়ই বলে দিয়েছে 980। তাহলে জি এর মান 980 বসাও। তাহলে জি ড্যাশ উড বি ইকুয়াল টু 2 ইন্টু 980, দ্যাট গিভস ইউ 1960 সেমি। পার কত হয়ে গেল? সেকেন্ড স্কোয়ার। দ্যাটস ইউর অ্যান্সার। am I clear to all? হলো? ক্লিয়ার সবার? বুঝতে পারলাম? বাচ্চা অঙ্ক ছিল একদম। ক্লিয়ার হয়েছে সবার? দেখি আপনার হয়ে গেলে চলে যান।
গেল, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারলাম অঙ্কটা আমি? চলো পরেরটাতে যাচ্ছি। ছয়, চলো ছয়টা দেখি। বলছে ছয় বলছে বুধ গ্রহটি 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে মানে এটা তার পর্যায়কাল, হ্যাঁ না না বলো? আর পর্যায়কালকে আমরা কি দিয়ে লিখি বলো তো? ক্যাপিটাল টি। নিশ্চয় মনে পড়েছে কোন সূত্র? কেপলারের তৃতীয় সূত্র। বাস, অঙ্ক কেপলারের তৃতীয় সূত্র। মানে প্রথম লাইন দেখে বুঝে গেলাম, এটা আশা করছি ওই লাইনেই যাবে, অন্যদিকেও যেতে পারে। এবার বলছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব এত হলে বুধের গড় দূরত্ব কত? চলো এবার তাহলে লিখি কি কি দিয়েছে। তাহলে কেপলারের থার্ড ল দিয়ে লিখবো। তাহলে 6 এর অঙ্কটা যেহেতু বাচ্চা অঙ্ক আছে এখানে লিখি 6 অঙ্কটা। তাহলে দেখো, আমি পৃথিবীগুলোকে 1 ধরবো আর বুধকে ধরবো 2, মানে পৃথিবীর প্রদক্ষিণকাল T1। পৃথিবীর প্রদক্ষিণকাল কত না? তো স্যার পৃথিবী 365 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, তাই T1 এর মান লিখবো কত স্যার? 365 দিন, হ্যাঁ না না বলো? কিন্তু বুধকে কত লিখবো? 2 দিয়ে। কিন্তু বুধ কত দিনে করছে স্যার? 88 দিনে, হ্যাঁ না না বলো? আবার আমাকে পৃথিবীর গড় দূরত্ব বলে দিয়েছে প্রায় 15 কোটি কিলোমিটার। তার মানে এটাকে আমরা কি দিয়ে লিখবো স্যার? R1। R1 কত হবে? 1.5 × 10⁸ কিলোমিটার, হ্যাঁ না না বলো? আর প্রশ্ন আমাকে কি বার করতে বলেছে? তাহলে স্যার সূর্য থেকে বুধের দূরত্ব কত? এরকম অঙ্কগুলো ভালো ছিল নাকি? P1 V1 = এবার কেপলারের সূত্র যদি মনে করতে পারো, কি ছিল কেপলারের সূত্র? T² = R³ এটা মানে এটাও লেখা যায় T1² / T2² সমান কি হবে? R1³ মনে পড়ে নিশ্চয় +10। 10 ভালো করে লাগিয়ে দিতে বাবা। ইয়ো, চলো হলো। তাহলে এবার এই ফর্মুলা বসাও এখানে। তাহলে লিখবা কি? আমরা জানি, নিশ্চয় লিখবা না আমরা, বলবা স্যার জানে। আমরা জানি T1² / T2² সমান R1³ কত লিখবি? R2³, হ্যাঁ না না বল? এবার T1 এর মান বসাবা এখানে। T1 এর মান কত তোমার? 365। তাহলে এবার ক্যালকুলেটর ছাড়া আর হবে না। 365² T2 কত দিয়েছে? তাহলে স্যার 88² যদি কাটাকুটি যায় তাহলে তো খুবই ভালো। সমান কত হবে স্যার? R1 1.5 × 10⁸ তার কিউব বাই কত? R2³। তোমার R2টা বার করতে হবে। এবার কাউন্সিলকে এটা ছবি তুলে পাঠাবা। এবার বলুন কি করে করবো মুখে মুখে, ক্যালকুলেটর না দিলে, তাই না? এবার ক্যালকুলেটর ছাড়া আমি এটা কি করে করবো? দেখো আমাকে কমপ্লেন করে লাভ নেই না, আমি তো বারবারই বলছি। চলো 7 নিজেরা করবে। একটু আগে অঙ্ক করালাম। 7 নিজেরা করবে, একটু আগে করালাম। একই অঙ্ক বলছে, বুঝিয়ে দিচ্ছি। বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হ্রাস পাবে? তাহলে হবে কত? 75%, হ্যাঁ না না বল? 25% হ্রাস পাবে মানে হবে কত স্যার? 75%। তার মানে 7 অঙ্ক যদি অ্যাপ্রোচ করি তাহলে G ড্যাশ মানে কত হবে স্যার? পৃথিবী পৃষ্ঠে যা হবে G তার কত পার্সেন্ট হবে স্যার? 75%। পার্সেন্ট মানে কত হয়? 1/100, তাই তো? পার্সেন্ট মানে কত? পার্সেন্ট। যদি পার্সেন্টকে ভাঙিস কি হয় রে? পার্সেন্ট। সেন্ট মানে কত হয়? 100, পার 100, তাই না? তাই পার্সেন্ট মানে কি? ও তো লেখাই আছে, সিম্পল।
পার 100। ক্লিয়ার? ওকে, এটা জি ড্যাশ বলে দিল। তাহলে 75 100 যদি কাটিস, চোখে 25 দিয়ে ভাগ দেখতেই পাচ্ছিস, তাহলে জি ড্যাশ কত হয়ে গেল স্যার? 3g বাই কত? 4। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই তো হয়ে গেল। এবার ফর্মুলা কি ছিল মনে করে দেখো স্যার, ফর্মুলা তো ছিল জি ড্যাশ বাই জি সমান কত? আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এবার বলো বাকিটুকু হবে না হবে না? কি করবা? জি ড্যাশের জায়গায় কি মান বসাবা? 3g/4 কেটে গেল, এইচ বার করে নেবা। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার যদি এই অঙ্কটুকু করে দিতে হয় না, আমাকে পাগল কুকুরে কামড়াবে, ড্যাম শিওর। ওরা বলবে স্যার আমাদের পড়াতেন। বলো আমরা করলাম তো এক্ষুনি আমি, হ্যাঁ না না বলো, করলাম তো, তো বাকিটুকু আই হোপ হয়ে যাবে। অঙ্কটা কি বোঝাতে পেরেছি? বলছে ভূপৃষ্ঠে যদি জি হয়, বলছে কত উচ্চতায় গিয়ে অভিকর্ষজ ত্বরণ 25% কমবে। আবে কমবে মানে হবে কতটা? 75%। তোর কাছে ছিল 10 টাকা, আমি 5 টাকা নিয়ে নিলাম, থাকলো কত? 5 টাকা স্যার। সিম্পল, তাই না? বাচ্চা অবস্থায় করেছে তো এগুলো। 7 হলো, চলো 7 হয়ে গেল। 8 হয়েছে বাবু, বুঝতে পেরেছো? স্বস্তিকা বুঝতে পারছো না? 8 না প্রীতি বুঝতে পারছো? চলো দেখাও যে কি দেখাবো, পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে আবর্তন না করলে, তবে তো বাঁচবো না। পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে আবর্তন না করলে নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান এত বাড়বে। মানে আমি প্রথম দিন ক্লাসে বুঝিয়েছিলাম যে পৃথিবীর ঘূর্ণনের জন্য অভিকর্ষজ ত্বরণের মান চেঞ্জ হয়, এবং তার একটা ফর্মুলাও আমরা সার্কুলার মোশন বা বৃত্তীয় গতিতে পেয়েছিলাম, যদি তোমাদের মনে থাকে। সেই ফর্মুলাটা ছিল mg ড্যাশ ইকুয়ালস টু mg মাইনাস m ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, যদি তোমাদের একটু মনে থাকে। ওকে, এবার যেহেতু তুমি নিরক্ষরেখায় বসে আছো, থিটার মান কত হবে তোমার? 0 ডিগ্রি। যেহেতু তুমি নিরক্ষরেখায় বসে আছো, থিটার মান কত হবে? 0 ডিগ্রি। আর তোমাকে এখানে অভিকর্ষজ ত্বরণ নিয়ে বলতে চাইছে, তাই এম গুলো তো সব কেটে যাবে, দেখতেই পাচ্ছ। তার মানে ফাইনাল ফর্মুলা আমার দাঁড়ালো জি ড্যাশ মানে স্যার জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, কেন? কস স্কোয়ার থিটা কত হয়ে গেল স্যার? 1। থিটা মানে কত? 0 ডিগ্রি। থিটা যেহেতু 0 ডিগ্রি, কস স্কোয়ার থিটা 1 হয়ে গেল। ভেরি গুড। এইটা হচ্ছে কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। পৃথিবী ঘুরছে বলে এতটা টার্ম দেখো মাইনাস হচ্ছে, হ্যাঁ না না বলো? আচ্ছা পৃথিবী যদি ঘূর্ণন বন্ধ হয়ে যায়, ওমেগা কত হবে স্যার? 0। ওমেগা যদি 0 হয়ে যায়, তাহলে এতটা টার্ম কি আবার বেড়ে যাবে? হ্যাঁ না না বলো? ভালো করে বোঝ কোশ্চেনটা। বলছে পৃথিবী যেহেতু ঘুরছে, সেই জন্য নিরক্ষীয় অঞ্চলে জি ড্যাশ মানে কত? জি ড্যাশ মানে জি মাইনাস সামথিং, মানে ঘুরছে বলে এতটা অংশ কমে যাচ্ছে। আবার ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায়, ওমেগা কত হবে? 0। তো ওমেগা যদি 0 হয়ে যায়, তাহলে জি ড্যাশ সমান কত হয়ে যাবে? জি। তার মানে যতটা কমেছিল ততটাই তো বাড়বে, হ্যাঁ না বল? তার মানে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে আমি কি বলতে পারবো স্যার এতটা মান বৃদ্ধি পাবে, হ্যাঁ না বল? ক্লিয়ার? আমি কি কোশ্চেনটা বোঝাতে পারলাম? দেখ এটাই চেয়েছে। এবার কোশ্চেন পর বলছে দেখাও যে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তন না করলে নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান বর্তমান মান অপেক্ষা এতটা বাড়বে। এবার কতটা বাড়বে সে তো বার করতে হবে আমাকে। আমি কি অ্যাপ্রোচটা বোঝালাম, কোথা থেকে যাব? ক্লিয়ার হয়েছে? 5 তুলতে হবে, ভেবে রেখো। হ্যাঁ, 5 জনের সাথে গল্প করার আগে ভাবো 5 তুলতে হবে এখান থেকে, ঠিক আছে? নাহলে পরের বছর আবার আমাকে মাইনা দিও। তাহলে ওমেগা স্কোয়ার আর, ক্লিয়ার? তাহলে ওমেগা স্কোয়ার আরটা আমাকে বার করতে হবে। দেখো আমি কিছু বেশি কিছু লিখছি না। তুমি যদি বলো স্যার লিখে লিখে করান, তাহলে আমি আজকে 10টা বেশি অঙ্ক করাতে পারবো না, তাই না? আর তোমার পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে শুরু, এই ধরে চলো। আর অক্টোবর বুঝতে পারছো, এই সামনে কালী পূজা, তো এখন তো বলছে লক্ষ্মী পুজোয় কাটেনি, রেসি কাটেনি পুজোর, তো ভাবো। আর সামনে 18-19 তারিখ থেকে কালী পুজো। কালী পুজো, ভাই ফোঁটা কি কি আছে, আবার জগদ্ধাত্রী পর্যন্ত টানবা হয়তো, যে স্যার যা দাঁড়ান জগদ্ধাত্রী না গেলে পুজো তো শেষ হবেই না, তাই না? তো আলটিমেটলি নভেম্বরে দেখবো পড়াতেই পারবো না, নাকি? পাবো কি আমি তাহলে? চলো ওমেগা স্কোয়ার আর। আর অনেকের মাথায় তখন ঢুকেও গেছে, আরে স্যার ঠিক আছে আগেই তো বলে দিলেন 3টি চ্যাপ্টার 15 বাস, আর অন্য জায়গা থেকে যেমন করে 5 ম্যানেজ করবো 20 বাস, আমাদের তো 5 ক্লিয়ার। চলো সরকারও সেই মতো বানিয়েছে নাকি, লে যা 5 তো করে দিব। ওমেগা স্কোয়ার আর। এবার ওমেগা মানে কি রে? পৃথিবীর ঘূর্ণন কৌণিক বেগ, তুই জানিস না?
জানি না। পৃথিবীর কৌণিক বেগ কেউ জানি আমরা ওমেগা কত, জানি না কেউ ভাই, কিন্তু ওমেগা তো বার করতে হবে। কি করে? দেখো পৃথিবী কত আসতে, পৃথিবী কত সময়ে এক পাক খাই সেটা আমরা জানি, কত 24 ঘন্টা। এটা কি পৃথিবীর টাইম পিরিয়ড? হ্যাঁ স্যার। তার মানে আমরা একটা ফর্মুলা কি জানি চোখে ভাসছে, ওমেগা মানে বা টি মানে 2π/ওমেগা, মনে পড়ছে? সার্কুলার মোশনে পড়িয়েছিলাম। টি মানে 2π/ওমেগা, তাহলে ওমেগা সমান কত হবে স্যার? 2π/t, বাস ওটাই বসাবো। কিন্তু ওমেগার স্কোয়ার আছে, তার মানে কত হয়ে যাবে স্যার? 4π² ইন্টু কত? আর। বাস এবার দেখো খেলা, 4π², ক্যালকুলেটর লাগবে নাহলে মরে যাও। t², টি মানে 24 ঘন্টা, কিন্তু ঘন্টা রাখলে হবে না, ঘন্টাকে কি করতে হবে? সেকেন্ড। তাহলে 24 ঘন্টা ইন্টু কি করে দেবো? 3600, তাহলে ঘন্টা হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল। আর পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার, কিলোমিটার রাখলে হবে না, কি করতে হবে? মিটার। তাহলে 6400 ইন্টু কত? 1000, নাকি রে? এই পুরো ক্যালকুলেশন করলে যা আসবে, এটা অ্যান্সারটা আসবে মিটারে, এটা আসবে মিটারে, এবং এর অ্যান্সারটা 3.38 সেন্টিমিটার দেখছো। এই অ্যান্সারটা যদি ক্যালকুলেট করো তাহলে আসবে 0.0317 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম কিছু অ্যান্সার আসবে, এরকম কিছু অ্যান্সার আসবে। ক্লিয়ার? 17 নয়, 74 আছে কোথায়, এরকম মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এটা স্কোয়ার হবে, ঠিক আছে। এবার এর সাথে যদি 100 গুণ করে দাও, তাহলে দেখো 0.303, 100 গুণ করলে কত হবে? 3 পয়েন্ট সামথিং, তাহলে 3 পয়েন্ট সামথিং মানে 38। আমি একবার ডাইরেক্ট ভ্যালুটা লিখে দিচ্ছি, হ্যাঁ। তাই এটা হবে 0.338 সেমি পার সেকেন্ড স্কোয়ার। দেখ ভালো করে শোন, এখান থেকে যে অ্যান্সারটা পাবি সেটা মিটারে বেরোবে, কেন? সব এসআই করছিস, তাই যা বেরোবে তার সাথে আবার কত গুণ করবি? 100। বুঝতে পেরেছিস? তবে সেন্টিমিটার আসবে, নালে আসবে না। ক্লিয়ার? এবার শোন, এবার ধর তোর অ্যান্সারটা এসআই বেরোলো, দিয়ে এই অ্যান্সারটা না বেরিয়ে ধর তোর এটা অ্যান্সার বেরোবে তো, আমি কথা মনে বলছি, বোঝাচ্ছি, বোঝ। ধর তোর এই অ্যান্সারটা বেরোলো না, তোর কি বেরোলো? 0.0338, এইটা বেরোলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটা কি ভুল? না, এটাও ঠিক, এটাও ঠিক। তাহলে সে কোনটা বার করব? তুই তো বলতো, পরীক্ষায় তোকে কি বলে দেবে এই উত্তরটা? না, এখানে বলে দিয়েছে প্রমাণ, বলে করলাম। যদি আমাকে পরীক্ষা উত্তরই না জানে আমি কি বার করব? তাহলে এসআই বা সিজিএস যাই বার করো তোমার সেটাতে রাইট হবে, যদি না কোশ্চেনে স্পেসিফাই করে যে এসআই বা সিজিএস এ বার করো। এখানে যেমন আমাকে স্পেসিফাই করেছে সিজিএস এ বার করতে, তাই আমাকে 100 গুণ করে সিজিএস এ নিয়ে যেতে হবে, তাই এইটা ভ্যালিড হবে না, প্রমাণ। কিন্তু যদি এটা আমাকে কোশ্চেন আকারে দিত তাহলে এটাও ভ্যালিড থাকতো, এটাও ভ্যালিড থাকতো। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তাই কোশ্চেন যে কোনো একটাতে সলিউশন হবে। ক্লিয়ার হয়েছে সবার? চলো পরেরটা আসছি। আর এটা হলো, আর এটা বোঝাতে পেরেছি আমি। চলো 9টা বলো, মুক্তি দ্রুতির ফর্মুলা বলো, মুক্তি দ্রুতির ফর্মুলা বলো। v = √2gr। কিন্তু এছাড়াও আর একটা ফর্মুলা ছিল, কি ছিল? ভালো করে দেখো, VE = √2gm বাই কি ছিল? আর। হ্যাঁ না বলো, এটা ছিল, মনে পড়ছে? এটাও ছিল একটা ফর্মুলা। gm মানে কত হয়? gr², কেটে গেলে দেখো √2gr থাকে। ক্লিয়ার হচ্ছে? ওকে। কেন এই ফর্মুলাটা নেব? তুই দেখ এখানে কি কি দিয়েছে, ভর দিয়েছে আর ব্যাসার্ধ দিয়েছে, তাহলে কোনটা যাবো? এটাতেই যাবো না? তাহলে তোকে এম এর জায়গায় কি বসাতে হবে ভালো করে বোঝ। এম এর জায়গায় পৃথিবীর মাস ভর, এই চাঁদের ভর বসাবি, হ্যাঁ না বল। আর ব্যাসার্ধের জায়গায় কি বসাবি? চাঁদের ব্যাসার্ধ, দেখতে পাচ্ছিস। আর ক্যাপিটাল জি এর মান তুই কত জানিস? 6.67 × 10⁻11 বসালে পরে ভি এর মান বেরিয়ে যাবে। আমি কি অঙ্কটা বোঝাতে পারলাম না পারিসনি? বল। কি বললাম? এইটা ফর্মুলা, এই ফর্মুলায় চাঁদের ভর এম বসাতে হবে। এম কত? এই দেখো বলে দিয়েছে, চাঁদের ভর এম, এটা হচ্ছে এম। আর ব্যাসার্ধ আর কত? তোমাকে দেখো ব্যাসার্ধ আরটাও দিয়ে দিয়েছে, এই দেখো চাঁদের ব্যাসার্ধ আর, দেখতে পাচ্ছ চাঁদের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর। আর জি এর মান তুমি কি জানো কত? জি এর মান হয়, জি কত হয়? 6.67 × 10⁻11। বাস বসিয়ে দিলে পরে তোমার এসকেপ ভেলোসিটি বেরিয়ে যাবে।
কিন্তু তোমার অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 1600। মানে এখানে মান বসিয়ে যদি অ্যান্সার বার করো 1600 মিটার পার সেকেন্ড, এটা কি ভুল অ্যান্সার? না, তোমার এখানে 1.6 কিলোমিটার দেওয়া, মানে এখানে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু পরীক্ষার খাতায় তুমি উত্তর জানো না কত হবে, তাই এটাও তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? তোমার এখানে উত্তর দিয়েছে বলে আমি বার করতে সুবিধা হচ্ছে, কিন্তু পরীক্ষার খাতায় তোমাকে উত্তর দেবে না, তাই তোমার এটাও রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাই তুমি এটাই দেখতে পারো। 9 পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? অঙ্ক বলো। বেসিক লেভেলের অঙ্ক বুঝতে পারছো? সোজা। আগের দিনে আমি যে অঙ্কগুলো করেছিলাম দেখবে সেকেন্ড ক্লাসের যথেষ্ট অঙ্ক টাফ ছিল, অনেক টাফ অঙ্ক ছিল, তার থেকে দেখো গুলো অনেক সোজা অঙ্ক। যখন আমরা অ্যাডভান্সে ঢুকবো একটু টাফ পাবো অঙ্ক। ক্লিয়ার? বা তোমরা যখন আমার ইংলিশ ভার্সনের ক্লাসটা দেখবে তখন দেখবে সেখানে অঙ্কগুলো কিন্তু টাফ অঙ্ক দেওয়া আছে। পরের পেজে যাচ্ছি। হয়েছে সবার? শুভম হয়েছে? দেখো, দেখে নাও। হয়েছে? দেখতে পাচ্ছ শুভম? উদয়পুর শুভম হয়েছে? পরে পেয়ে যাব। চলো নেক্সট 10, 11, 12। 10এরটা দেখি। 10এরটা বলছে একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি, বলো কৃত্রিম উপগ্রহ যদি ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে তখন তার অরবাইটাল ভেলোসিটি বা কক্ষীয় বেগের একটা ফর্মুলা হয়। কারণ মনে আছে ভি সমান √/gr। ভেরি গুড। পৃথিবীর চারিদিকে আবর্তিত হচ্ছে, উপগ্রহটির পর্যায়কাল, এই তো ভাই পর্যায়কাল বার করতে বলেছে, তাই না? পর্যায়কাল বার করতে বলেছে, তাহলে কাছাকাছি যখন ঘুরবে তার পর্যায়কালের ফর্মুলা কত হবে? কাছাকাছি যখন ঘুরবে t = 2π√r/g। ভেরি গুড, এইটা ফর্মুলা মনে রাখতে হবে, নাহলে হবে না। চলো তাহলে 10এর অঙ্কটা দেখি। 10এর অঙ্কটা হবে ক্যাপিটাল T সমান 2π√r/g। এই ফর্মুলা মনে নাই, বাস অঙ্ক আর হবে না, ওখানে স্টপ, 3 মার্কস বাদ। চলো 5 থেকে 3 চলে গেল, আস্তে আস্তে ফেলের দিকে এগোচ্ছি। তাহলে ক্যাপিটাল T সমান 2π√r/g। এবার ক্যাপিটাল আর এর ভ্যালু কত স্যার? তোমাকে বলে দিয়েছে 6400 কিলোমিটার, কিন্তু কিলোমিটার বসালে হবে না, কি করতে হবে? মিটার। তাহলে 2π√6400, কিন্তু তার সাথে আবার কত গুণ করবি? 1000। আর জি এর মান তো তুই জানিস, বলে দিয়েছে কি আমাকে 980 সেমি। এবার পট করে 980 বসিয়ে দিব। আরে 980 সেমি সিজিএস এ আছে, কত বসাবি? 9.8। এবার ক্যালকুলেটর নিয়ে বার করবে, এটা তোমার অ্যান্সার আসবে। কিন্তু দেখবে 5081 অ্যান্সার আসবে না, বিভিন্ন জনের বিভিন্ন রকম অ্যান্সার আসবে। তাও বলছি প্রায় 5079 এরকম অ্যান্সার আসে অ্যাপ্রক্সিমেটলি। ক্লিয়ার? হ্যাঁ, আমি করেছি কিনা? পরীক্ষা কি করে বার করবো ভাই? সেজন্য পর্ষদকে বলো গণ আন্দোলন করো, পর্ষদের কাছে কি বাড়িতে গিয়ে বসে যাও, ক্যালকুলেটর দিন, নাহলে আমি কি করবো? আর নাহলে এমন অঙ্ক দেবেন যাতে ক্যালকুলেটর না লাগে। ও এবার তো পর্ষদকে গেলে হবে না, তোমাদের ম্যাডামের বাড়িতে যেতে হবে বা স্যার ম্যাডামের বাড়িতে, কারণ তারাই তো কোশ্চেন করবে। বোর্ডে হলে পর্ষদকে যেতে পারতো, এই তো স্যার ম্যাডাম, স্কুলের স্যার ম্যাডামকে বলে দেবা। চলো ক্লিয়ার? ক্লিয়ার? অর্ক বুঝতে পেরেছো? ওম বুঝতে পারছো? ওকে। আদৃত ক্লিয়ার হয়েছে? রোহন ক্লিয়ার বুঝতে পেরেছো? শুভঙ্কর শোনো, চলো 11টা একটু ট্রাই করো দেখি নিজেরা, 11টা নিজেরা ট্রাই করো দেখি। এই মিলছে অঙ্কগুলো সব পরপর। চলো 11টা ট্রাই করবে, না হলে চুপচাপ অঙ্ক পড়ো। আচ্ছা বোঝা যাচ্ছে অঙ্ক দূর থেকে, মানে পড়াটা, নাহলে বই দেখে নিস। হ্যাঁ, ছবিতে তো ঝাপসা আসতে পারে, অনেক সময় ব্লার হয়ে যাচ্ছে। বলো। আরে স্কোয়ার রুট হবে, তুই স্কোয়ার
এই ছেলেটা কি গো, হবে না হবে না, টাইম তো চলে যাচ্ছে। চলো আমি শুরু করি। বলছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে আর কত দিয়েছে 6.38 ইন্টু 10⁸ সেন্টিমিটার। কেন বাবা, কোন দুঃখে? ও সব সেন্টিমিটার, সেন্টিমিটার সব সিজিএস দিয়েছে। সিজিএস দেখলে ভয় লাগে একটু, হ্যাঁ চেঞ্জ করতে হবে, এসআই করব। চলো আর কি দিয়েছে তোমাকে? ঘনত্ব ডেনসিটি রো কত দিয়েছে? 5.5 গ্রাম পার সেমি কিউব। চলো ডেনসিটির ফর্মুলা বলো, জানি ওই দিয়ে অঙ্ক হবে। 3g/4πrg। ভেরি গুড। তাহলে কিছু বলবা বাবা? তাহলে রো এর ফর্মুলা 3g/4πrg। চলো এই যে পারলে কত সুন্দর, এক ধাপে এগিয়ে গেলে পাস করার দিকে। তো এইভাবে যেতে হবে, তাই না? চলো তাহলে 3g/4πrg রো এটা হয়ে গেল। আর কি দিয়েছে তোমাকে? আর দিয়েছে ক্যাপিটাল জি, দেওয়ার দরকার নাই, মুখস্থ আছে আমাদের, এগুলো দিয়ে অপমান করবে না। 6.67 ইন্টু 10⁻⁻8 সিজিএস ইউনিট। ও বাবা, বিভবের মান বার করতে বলেছে। এই বাবা দেখেছো, কেস খাইছে, বিভবের মান বার করতে বলেছে। ভেরি গুড। আচ্ছা পৃথিবীর কোন বিন্দুতে বিভবের ফর্মুলা কি হয়? না তো স্যার, বিভবের ফর্মুলা হয় বলো, কেউ জানো? -gm/, এটাই কি জানি আমরা, কিন্তু সমস্যা এম দেয়নি, কিন্তু এমটা আমরা বার করব কেন? ডেনসিটি দিয়ে দিয়েছে না, বুঝতে পেরেছো ব্যাপারটা? চলো বার করি। প্লিজ কথা বলো না, পাশের করার দিকে ধ্যান দাও। এম, তাহলে পৃথিবীর ভর কি? পৃথিবীকে কি আমরা একটা নিরেট গোলক ভাবতে পারি, হ্যাঁ না বলো? তাহলে তার আয়তন কত হবে স্যার? 4/3πr³। আর আয়তনের সাথে ঘনত্বকে গুণ করলে কি পাবা তুমি? ভর। তার মানে আমি এখানে স্পষ্ট কথায় লিখতে পারবো 4/3πr³ ইন্টু রো। আর আর এর সাথে r³ কাটলে কি পড়ে থাকে? স্কোয়ার। সো ফাইনালি -4g/r²ρ/3, অবহেলিত 3 নিচে পড়ে রইল। এই হলো গল্প, এখানে কিন্তু স্কোয়ার আছে। এবার মান বসাবো। -4 জি কত? না তো 6.67 ইন্টু 10⁻⁸। পাইকে পাই রাখবো, ক্যালকুলেটর বুঝে নেবে সেটা। আর স্কোয়ার কত? পৃথিবীর ব্যাসার্ধ 6.38, তার 6.38 ইন্টু 10⁸ এর স্কোয়ার। রো মানে কত? 5.5, আর নিচে অবহেলিত 3। এবার গুণভাগ বিয়োগ যা মন যায় করো, ফাইনাল অ্যান্সার তোমার এটা আসা উচিত। আমি মনে হচ্ছে কোনো জায়গায় ভুল করিনি। এবার অ্যান্সার তোমার বার করে নেবা। ক্লিয়ার? অঙ্কটা বোঝাতে পারলাম? 11টা অ্যাপ্রোচ ক্লিয়ার হলো? দেখো 12টা বলো করাতে হবে কিনা, একবার পড়ে দেখো। একটু আগে কি করালাম এই টাইপের অঙ্ক, দেখো তো একবার। বাকি বাইতে করে নিবি এটুকু। 12 অঙ্কটা দেখো তো করাতে হবে কিনা। বলছে একটি, আরে বাবা চশমা পড়িনি, একটি 40 কেজি ভরের গোলক 9.8 ইন্টু 10⁻⁻7 নিউটন বলের দ্বারা অন্য একটি 15 কেজি ভরের গোলককে আকর্ষণ করে। গোলক দুটির মধ্যে দূরত্ব এত হলে জি এর মান কত? করালাম এখনই 1/28 মিলিগ্রামের মতো, অঙ্কটা বুঝতে পারলাম না। চলো করে দিচ্ছি, ছাড়ো, তখন বলবা স্যার করালো না। এইটাই দেবো, বলবে আপনি তো করাননি। তাহলে ক্যাপিটাল এফ মানে কত স্যার? g(m1m2) কত হয় রে? r²। তোকে এফ বলে দিয়েছে কত, এটা বলে দিয়েছে এফ নাকি রে? কত কত? চলো এখান থেকে জিটা বার করে নেবা নাকি? বুঝতে পেরেছো? একই অঙ্ক। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? একই অঙ্ক বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? একই অঙ্ক হয়েছে? পরেরটাতে যাব। সেম সেম বাট ডিফারেন্ট। জি বার হবে এখান থেকে। চলো পরেরটা দিলাম। হয়েছে? সোনক্সিল হয়েছে, এই সৌমদে হয়েছে,
1 মিনিট, বুঝছো? বোঝো? হয়ে গেছে, যাবো পরেরটাতে। চলো, কি বাবা, এটাকে আমি চেঞ্জ করিনি। 14 15, ও 13 14 15 এখানে আছে, আগেরটাতে 16 17 18। ঠিক আছে, চলো 13 14 15 এটাতে আছে, এটা আগে করাই। চলো 13 12 হলো না আগেরটাতে লাস্ট, চলো 13টা আগে পড়া হয়ে গেছে। পুজোর সময় আমার কাজ ছিল, আর তোমরা পুজোর সময় পড়োনি, আমাকে পুজোর সময় গুলো বসে বসে বানাতে হয়েছে সব, তাই না? চলো, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের ভূপৃষ্ঠ মানের এত %? এগুলো করালাম, বল এখনই করাইনি। বলছে 4% হবে। আস্তে আস্তে বাবা, তার মানে যদি আমরা 13 অঙ্কটা ধরি, 13, তাহলে জি ড্যাশ কত হবে স্যার? ভূপৃষ্ঠের 4%। 4% মানে 4/100। হ্যাঁ না বলো, ঠিক বলছি তো? ভালো করে দেখো, বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 4% হবে। 4% মানে কত? জি ড্যাশ কত হবে? জি এর 4%। আর এর মানে তোরা জানিস, জি এর মানে কি হয়? গুণ। তাই জি গুণিত 4/100 করলাম, ঠিক তো? এবার বলছে কত উচ্চতায় বার করতে হবে, চোখে বলো, ফর্মুলা বলো। জি ড্যাশ বাই জি, মনে পড়ছে কত ছিল? আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। চলো হয়ে গেল। এবার জি ড্যাশ এর মান বসাও, দেখো জি জি কেটে যাবে, দেখতে পাচ্ছ চোখে? তাহলে কত পড়ে থাকবে দেখো, এই এরপর স্কোয়ার রুট করতে হবে, পাগলা হয়ে স্কোয়ার করে দিও না, তাই না? তো এখানে স্কোয়ার রুট করতে হয়, তাহলে 4 স্কোয়ার রুট 2 আর 100 স্কোয়ার রুট হয় 10, আর আর স্কোয়ারের স্কোয়ার রুট কত হয় স্যার? আর বাই আর প্লাস এইচ। এখান থেকে আই হোপ এইচ বেরিয়ে যাবে নাকি রে? আই হোপ এখান থেকে এইচ বেরিয়ে যাবে, বুঝতে পারছি ব্যাপারটা? বেরোবে না রে? তাহলে 10 আর, তাহলে 2h, 2h মানে কত? 2 আর 10 আর 8 আর, তাহলে h সমান 2h সমান 8 আর, 8 আর, তাহলে h সমান কত হলো? 4 আর, আর r এর ভ্যালু বসা 6400, তাহলে দেখ 25,600 চলে আসবে। এলো? চল, এর সেকেন্ড পার্ট 2। এবার নিজেরা পারবো, এটা 50% হবে, হ্যাঁ না বল? নিজেরা পারবি এবার? শুধু আমি এইটুকু বলে দিতে পারি, জি ড্যাশটা কত হবে স্যার? জি এর 50%, হ্যাঁ না বল? তাহলে এইটা কি আমি বলতে পারবো, হ্যাঁ না বল? ঠিক বলছি তো? শুধুমাত্র জি ড্যাশ কত হবে? জি ইন্টু 50/100, দেখ তাই হবে 50%। বাকি পুরো ক্যালকুলেশন কি হবে? সেম সেম সেম, বাট ডিফারেন্ট, নট ডিফারেন্ট। ডিফারেন্ট কেন? অ্যান্সার ডিফারেন্ট বেরোবে তো। চলো 13 হয়ে গেল। চোদ্দে আসো, 14। কি ছেড়ে দিন স্যার, পাগল হয়ে গেছে এটা কি? বাকি অঙ্কগুলো নিজেরা করে নিতে পারবি তো? কি অবস্থা? চলো 14টা দেখো, বলছে এবার কিন্তু আশ্চর্য করবো না, বারবার বলছি করো না রকম বিরক্ত। কারো যদি মনে হয় বাড়ি যেতে হবে, যেতে পারো, দরজা খোলা আছে, বন্ধ আছে খুলে চলে যাও। চলো আমাকে শুধু জানিয়ে দিও যে হ্যাঁ স্যার আমি বেরিয়ে যাচ্ছি। দেখো ভালো করে দেখো, ওটা বলছে একটি বস্তুর ভূপৃষ্ঠে ওজন 90 kgf। হ্যাঁ হ্যাঁ ইয়াস, একটি বস্তুর ভূপৃষ্ঠে ওজন 90 kgf। ভূপৃষ্ঠ মানে কোথায় রে? যেখানে দাঁড়িয়ে আছে মাটিতে। 90 kgf। kgf এর পুরো নাম হচ্ছে কিলোগ্রাম ফোর্স। হ্যাঁ, পোলার গোলফিল্ড নয়, কিলোগ্রাম ফোর্স ফিজিক্সের ভাষায়। এবার বলছে বস্তুটাকে তুমি অন্য কোনো প্ল্যানেটে নিয়ে যাও, অন্য কোনো প্ল্যানেটে নিয়ে গেলা, যার ভর পৃথিবীর ভরের 1/9 মানে এমন একটা প্ল্যানেট যে প্ল্যানেটের মাস, ভর পৃথিবীর মাসের 1/9। তাহলে আমরা কি জানি এতদিন ধরে? স্যার এম ড্যাশ মানে কত লিখবো তাহলে? m/9, হ্যাঁ না বল?
শেখালাম একটু আগে অঙ্কটাতে। অন্য প্ল্যানেটকে আমরা সবসময় কি ধরবো? ড্যাশ, ড্যাশ ধরলাম। আর কি বলছে? ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/2 অংশ। তার মানে এগেইন আর ড্যাশ কত হবে? আর ড্যাশ হবে তোমার r/2। তাহলে প্রথম কথা, সেখানে কোনো বস্তুর ওজন w কত হবে? না তো স্যার mg ড্যাশ। হ্যাঁ না বলো, ওজন কত হবে? mg ড্যাশ। mg ড্যাশই তো, তাই না? mg ড্যাশ। ক্লিয়ার হয়েছে? তার মানে আমি যদি w ড্যাশ বার করতে চাই তাহলে স্যার সিম্পল ভাষায় mg ড্যাশ। কিন্তু g ড্যাশ মানে কত? g ড্যাশ মানে হচ্ছে gm/r²। হ্যাঁ না বলো? কিন্তু এখানে m তো m বসবে না, কি বসবে? m ড্যাশ। আর r এর জায়গায় r ড্যাশ, যেখানে g ড্যাশ বসাবে। তাহলে যেখানে g ড্যাশ বার করছো সেখানে দেখো m ইন্টু ক্যাপিটাল G m ড্যাশ বাই r ড্যাশের স্কোয়ার, তাই না? এটাই তো হচ্ছে g ড্যাশের জায়গায় বসালাম। ক্লিয়ার? যদি মনে হয় যে এটা কোথা থেকে পেলেন w সমান mg, ক্লাস 8-এ ছিল বল ও গতি চ্যাপ্টার, সেখানে ছিল ওজন মানে ভর ইন্টু g, তাই না? ওজন মানে ভর ইন্টু g, ওখান থেকে পেয়েছি। ঠিক আছে, ক্লাস 8। চলো ওকে, এবার এখানে মান বসাও। চলো তাহলে m ইন্টু g ইন্টু m ড্যাশ কত? m/9 বসালাম স্যার। আর r ড্যাশ কত? পরম করিস না, বিরক্ত করিস না ক্লাসে। r ড্যাশ কত? r ড্যাশ হচ্ছে r², ওপরে কত চলে যাবে? 4। ঠিক তো? ক্লিয়ার আর দূর পর্যন্ত? এবার দেখতো আমি 4-এর 9কে পুরো বাইরে বার করে দিলাম। হ্যাঁ না বল? ইন্টু লিখলাম m ইন্টু gm বাই কি লিখলাম? r²। আচ্ছা এটা কি কোথাও দেখেছিস? gm/r² মানে কি হয়? স্মল g, মনে পড়ছে? স্মল g মানে gm/r², মনে পড়ছে? স্মল g মানে হয় gm/r²। ঠিক আছে, তার মানে এটা কত হয়ে গেল? 4/9 ইন্টু mg। ঠিক তো? আচ্ছা mgটা কি রে? ওজন। এই ওজনটাই কি দিয়ে রেখেছে আমাকে অনেস্টলি? যে এই ওজনটাই কি কত দিয়েছে? 90 kgf। হ্যাঁ না বল? আর এটাই কি আমার mg, যেটা পৃথিবীতে ওজন? হ্যাঁ না বল? অর্থাৎ mgর জায়গায় কত লিখবো এখন? 90 kgf। কেন? আমাকে বলে দিয়েছে যে এইটা পৃথিবীর gm/r², নাকি রে? এটা পৃথিবীর তো। কি করে পৃথিবীর হলো স্যার? এমটা কার ধরেছিলিস রে? এই যে এমটা তো, এটা তো পৃথিবীরই হয়ে গেল তো, gm/r²। এবার mgর জায়গায় কত বসাবি? 90। তো বসা, তাহলে কত দাঁড়ালো? 40 kgf। দেখ চলে এলো, এইটাই তোর অ্যান্সার। ক্লিয়ার হলো? হয়েছে সবার? দেখে নাও, বুঝে নাও, টুকে নাও। ফিজিক্সটা ভালো হলে আরো ভালো। চলো 15টা দেখো, বলছে 800 কেজি ও 600 কেজি ভরের বস্তু 0.25 মিটার দূরত্বে রয়েছে। বস্তুর দ্বয়ের সংযোজক রেখার ওপর 800 কেজি ভরের বস্তু থেকে 0.02 মিটার দূরত্বে মহাকর্ষীয় বিভব কত? আমি ছবি দিয়ে বোঝাচ্ছি, আমরা দেখো ভালো করে বুঝবে একটু প্লিজ। দেখো তাহলে ধরো এখানে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু রাখা আছে। ওকে, এই একটা হচ্ছে তোমার 800 কেজি আর একটা হচ্ছে তোমার 600 কেজি, এরকম দুটো বস্তু রাখা আছে। এবার বলছে এদের মধ্যে দূরত্ব কত স্যার? দূরত্বটা হচ্ছে 0.25 মিটার। বলছে 800 কেজি ভরের বস্তু থেকে 0.02 মিটার দূরত্বে, মানে এই জায়গাটার কথা ভাবো। এটা কত স্যার? 0.02। তাহলে বাকিটা কত হবে স্যার? 0.23, নাকি রে? এই জায়গাটায় বিভব কত? বিভব তো স্কেলার রাশি।
আর বিভবের ফর্মুলা একটু আগে বললাম মাইনাস জিএম বাই আর স্কোয়ার, নো 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 আর মাইনাস জিএম বাই আর। তাহলে স্যার এর জন্য মাইনাস জিএম বাই আর, এর জন্য মাইনাস জিএম বাই আর, আর দুটোকে কি করতে হবে যোগ, বিভব এক জায়গায় এলে যোগ হয়। তার মানে কি হবে টোটাল বিভব মাইনাস জিএম বাই আর মাইনাস জিএম বাই আর। তাহলে এটার জন্য বল, তাহলে এটার জন্য স্যার মাইনাস জি এম, এটার এম কত স্যার 800, আর আর কত স্যার 0.02, হবে না হবে না বল, প্লাস প্লাস করতে হবে তো, কিন্তু প্লাস হলেও আছে কি মাইনাস, কেন ফর্মুলাই তো মাইনাস। তাহলে মাইনাস জি, জি বসিয়ে দিলাম, এম কত স্যার, এবার এটা নাকি এটা তো হয়ে গেল, এবার এটার তাহলে এম কত স্যার 600, আর আর কত স্যার 0.23, এই পুরোটা যোগ করে দেবা তোমার অ্যান্সার বেরিয়ে গেল। আর জি এর মান কত 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, ঠিক তো? জি এর মান কত হয় 6.67, জানিস তো রে, জি এর মান কত 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, ঠিক তো? ওটা বসিয়ে দেবা, পুরোটা ক্যালকুলেট করবা, যোগ করবা, চিন্তা করো না, ভাবিও না যে বাড়িতে করবো না, কারণ এগুলোর প্রত্যেকটার এক্সারসাইজ আমি তোমার হচ্ছে নভেম্বর ডিসেম্বরের পর থেকে প্রত্যেকটা চ্যাপ্টার করতে বলবো হোমওয়ার্ক হিসেবে, করতে তো তোমাদের হবেই। 15 পর্যন্ত হয়েছে সবার বোঝা, ক্লিয়ার হয়েছে? 4-5 দিন পড়িনি বলে কি পড়ার মনই চলে গেছে নাকি? মন বসতে এখন 1 মাস লাগবে, ঠিক হয়েছে সবার? হয়েছে? চলো পরেরটাতে গেলাম। আদিত্য হয়েছে? চলো 16টা, ও সরি 19এরটা, না 19 নয় তো, এইখানে আছে 16, একটু নিচে চলে গেছে, ঠিক আছে দেখছি। বলছে পৃথিবীর ঘূর্ণনের কৌণিক বেগের মান কত হলে, কৌণিক বেগ মানে কত ওমেগা, বলছে নিরক্ষীয় অঞ্চল অভিকর্ষজ ত্বরণের আপাত মান 0 হবে। আচ্ছা আপাত মান জিনিসটা কি ভালো করে বুঝবি, একটা ফর্মুলা লিখিয়েছিলাম মনে করে দেখ, জি ড্যাশ সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, মনে পড়ছে? এটা লিখিয়েছিলাম। এখন এখানে যে জি ড্যাশটা দেখছিস না, এইটা হচ্ছে আপাত অভিকর্ষজ ত্বরণ বা অ্যাপারেন্ট গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তাহলে এই জি ড্যাশটা এখানে কত বলছে আমার, কি হবে 0। দেখো কোশ্চেন তাই বলেছে তোমাকে আপাত মান 0 হবে, তাহলে ওমেগা কত বার করো, তো জি ড্যাশকে 0 করো, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, কেন বলো তো কস স্কোয়ার থিটা লিখলাম না, নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে থিটা কত হয় আর কস থিটার ভ্যালু কত হয়, বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে যেহেতু থিটা 0 ডিগ্রি, ব্র্যাকেটে লিখতে পারো থিটা 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির ভ্যালু কত 1, অবভিয়াসলি লিখতে পারবো না আমরা, ভালো করে বোঝো ভালো করে বোঝো। তাহলে 0 সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর চলে এলো। এবার বোঝো তাহলে জি সমান কত লিখতে পারবা ওমেগা স্কোয়ার আর। আচ্ছা এখান থেকে কি আমি ওমেগাটা বার করতে পারবো কি করে, না তো ওমেগা মানে কত হবে স্যার রুট আন্ডার জি বাই আর, জি কত স্যার 9.8 বলে দিয়েছে কিছু 10, ও বাবা এটার জন্য তো ওয়েট করি কখন জি এর ভ্যালু 10 বলবে, 10 আর আর এর ভ্যালু কত 6400 কিলোমিটার, তাহলে 6400 কিলোমিটারের সাথে কত গুণ করতে হবে 1000, এইটাই হয়ে গেল তোমার ওমেগা। বুঝতে পারলাম ব্যাপারটা, এই ওমেগা বেরিয়ে যাবে, ক্লিয়ার হয়েছে? ওমেগা বেরিয়ে গেল, ওমেগা বেরিয়ে গেল। কিন্তু কোশ্চেন আর একটা লেজ দিয়েছে, লেজটা কি বলছে, এই ক্ষেত্রে দিনের দৈর্ঘ্য কত হবে বার করো, একটা এক্সট্রা কোশ্চেন দিয়ে দিল, লেও কোনো ব্যাপার নাই, ঠিক আছে বার করে নেবো। ওমেগা বেরিয়ে গেছে না, ওমেগা, ওমেগার সাথে দিনের দৈর্ঘ্যের সম্পর্ক কি, দিনের দৈর্ঘ্য মানে কি পৃথিবী একবার ঘুরছে তাকে বলছে দিনের দৈর্ঘ্য 24 ঘন্টা, কিন্তু এখানে 24 ঘন্টা হবে না ওমেগা তো, তাহলে টাইম পিরিয়ড টি সমান কত রে 2 পাই বাই ওমেগা, বাস এই ওমেগার মানটা এখানে বসাও, টাইম পিরিয়ড বেরিয়ে গেল তোমার। বোঝাতে পারলাম অঙ্ক আমি, বোঝাতে পারলাম অঙ্ক আমি।
তাহলে এখান থেকে ওমেগা বার করলাম, দিয়ে ক্যাপিটাল টি সমান 2 পাই বাই ওমেগায় ওমেগার মানটা বসালাম, সুন্দর টি বেরিয়ে গেল। এটাই হচ্ছে তোমার দিনের দৈর্ঘ্য। কিন্তু এককটা কিসে আসবে? তোমার সেকেন্ডে। এককটা কিসে আসবে? সেকেন্ডে। ঘন্টায় করলে কত দিয়ে ভাগ করতে হয় জানো তো? 3600 দিয়ে ভাগ করতে হয়, করে দিয়ে হয়ে যাবে। বুঝতে পারলাম? ইজ ইট ক্লিয়ার? হইল? ক্লিয়ার? চলো 17। এই সাবাস, হেভি অঙ্ক। 27টা হেভি অঙ্ক, 17টা হেভি অঙ্ক, 18টা করাবো না, কারণ 18টা নিজেরাই পারবি। পৃথিবী থেকে 32 কিলোমিটার গভীরতায় ওজনের শতকরা হ্রাস, নিজেরাই পারবি এটা। চল 18 করাবো না, 17টা করাবো। চলো 17টা দেখি একটু। বলছে দুটি গ্রহের ব্যাসার্ধ R1 R2, আমি কম্পেয়ার করে পড়াই আরো ভালো হবে। তাহলে এটা একটা গ্রহ, এটা একটা গ্রহ, R1 আর R2 দিয়ে রেখেছে ব্যাসার্ধ। এই 2 লাইনে করে দেবো অঙ্কটা, 2 লাইন, R1 আর R2। হ্যাঁ, R1 আর R2। তাহলে ব্যাসার্ধ দিয়েছে কি? একটা R1 আর একটা কি দিয়েছে? R2 ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। আর বলছে তাদের ঘনত্ব হচ্ছে D1 আর D2। তাহলে ঘনত্ব স্যার D1 আর ঘনত্ব হচ্ছে D2। তাহলে প্রমাণ করো যে ওই দুটি গ্রহের অভিকর্ষজ ত্বরণের অনুপাত, মানে তোমাকে বার করতে বলেছে G1 আর G2। হ্যাঁ না না বলো? আচ্ছা, ঘনত্বের সাথে জি এর একটা ফর্মুলা কোন এক জায়গায় আমরা পড়েছিলাম। ঘনত্ব রো কত হয় রে? 3g বাই 4 পাই আর জি। আচ্ছা তুই বলতো এখানে দেখ 3 কি কনস্ট্যান্ট? হ্যাঁ না না বল, আগে কনস্ট্যান্ট বাদ দে। 3 কি কনস্ট্যান্ট? হ্যাঁ স্যার। আচ্ছা 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, আর কি না ব্যাসার্ধ কনস্ট্যান্ট নয়, জি কনস্ট্যান্ট। তার মানে আমি এখান থেকে একটা কথা মাথায় ঢুকছে স্যার, 3 4 পাই জি এগুলো সব কনস্ট্যান্ট। তার মানে আমি এখান থেকে একটা কথা লিখতে পারি কি স্যার? রো প্রপোর্শনাল টু জি বাই আর। হ্যাঁ না না বলতো? বাকিগুলো কনস্ট্যান্ট। হবে না? হবে না? আর আমাকে কি বার করতে বলেছে? অভিকর্ষজ ত্বরণ। তাহলে যদি তাই হয়, তাহলে এখান থেকে কি একটা কথা আমি লিখতে পারবো বলতো? চট করে বলবি। এখান থেকে একটা কথা লিখতে পারবো যে জি, এই যে জি প্রপোর্শনাল টু রো আর। হবে না? হবে না বলতো? দেখ জি প্রপোর্শনাল টু রো আর গুণ হয়ে যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? গুণ হয়ে যাবে না? তার মানে আমি এখানেও কি সেই খেলাটা খেলতে পারবো যে G1 বাই G2 মানে কত হবে স্যার? রো 1 R1 বাই কত হবে? রো 2 R2। হ্যাঁ না না বল? বুঝতে পারলাম? আমাকে কি বার করতে এই G1 G2 অনুপাতটাই বলেছে। এবার মান বসাবো। কি মান বসাবো ভালো করে দেখ, বল। রো 1, রো 1 কি? প্রথমটার ঘনত্ব কত দিয়ে রেখেছে তোকে? D1। তাহলে এখানে কি বসবে? D1। R1 মানে প্রথমটার ব্যাসার্ধ কত রে দেওয়া আছে? R1। দ্বিতীয়টার ঘনত্ব D2 R2। তাহলে আমি কি লিখবো? G1 is to G2 মানে হবে R1 D1 is to কত হয়ে গেল? R2 D2। এটা কি চেয়েছে অনুপাত? হয়ে গেল? কত সুন্দর অঙ্ক। এবার আমি এই জায়গাটা একটা মাথায় বুদ্ধি লাগিয়েছি, এই জায়গাটা একটা কারিকুতি ইউজ করেছি। কারিকুতি, হ্যাঁ, এটা মানে হচ্ছে কি? বুদ্ধি লাগিয়েছি। এই বুদ্ধি না হলে হবে না, নাহলে ক্রমশ ফেলের দিকে এগোবে। স্টুডেন্ট টেন্ডিং টু ফেল। ক্লিয়ার? পরে পেয়ে যাই। হয়েছে সবার? বোঝাতে পারলাম? এই অঙ্কটা কি বুঝতে হবে? লাস্টটা বুঝতে পেরেছিস বাবা? না বুঝতে হলে বল, এটা বুঝতে পেরেছিস? বলবো বলবো বলবো, চিন্তা নাই, ভয় নাই, বলো বলো। স্বর্ণালী বলবে? কিছু বুঝতে পারোনি? কিছু বুঝতে পারোনি? এটা এটা বোঝাবার একবার বল আমাকে। আসতে দেখ, এটার ব্যাসার্ধ বলেছে R1, ঘনত্ব বলেছে D1, এটার ব্যাসার্ধ R2, ঘনত্ব D2। আমাকে বলছে এদের অভিকর্ষজ ত্বরণের তুলনা করো, G1 G2 অনুপাত বার করো। আগে জি এর সাথে করে সম্পর্কটা বার করি। এই দেখ, রো মানে কত? 3g বাই 4 পাই আর জি। এবার কনস্ট্যান্ট দেখ, 3 4 পাই ক্যাপিটাল যেগুলো কনস্ট্যান্ট, বাদ দিয়ে দিলে রো প্রপোর্শনাল টু জি বাই আর দাঁড়ায়। তাহলে জি প্রপোর্শনাল কি গুণ করলে রো আর দাঁড়াবে? হবে। তাই G1 বাই G2 মানে রো 1 R1 বাই রো 2 R2। রো 1 এর জায়গায় বসিয়েছি সব মান,
বার করেছি, বুঝাতে পারছি আমি? ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা 18টা করাচ্ছি না, নিজেরাই পারবি, তোরা চিন্তা করিস না, একদম সোজা আছে। কি হয়েছে বাবা, অস্বস্তি লাগছে কিছু? চলো নেক্সট 19, 20, 21, 22, 23, 23 পর্যন্ত আজকে করাবো। হ্যাঁ 23 পর্যন্ত তোমাদের বেসিকটা কমপ্লিট হচ্ছে, অ্যাডভান্সটা কমপ্লিট হচ্ছে না। আমি যদি সময় পাই অ্যাডভান্স রেকর্ডিং করার, তাহলে রেকর্ডিং করে তোমাদের দিয়ে দিতে পারি। আরো একটা দিন গ্র্যাভিটেশনের পিছনে ওয়েস্ট মানে তোমাদের ওয়েস্ট হবে, আমি চাই না তোমাদের ওয়েস্ট হোক। ক্লিয়ার? কিন্তু একটা কথা বারবার বলছি, ইংলিশ ভার্সনের যে অঙ্কগুলো করেছি সেগুলো কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু বিলিভ মি শুধু বেসিক লেভেলে হবে না, আর এক্সাম্পল গুলো তোমাদের কিন্তু করতে হবে। হ্যাঁ চলো 19টা অঙ্ক কি বোঝাতে, 18টা অঙ্ক কি ক্লিয়ার হয়েছে সব? শুধু একটা অঙ্ক করায়নি, কোনটা? 18টা, ওটা কিন্তু বাড়িতে করবা। এবার রিপিট অঙ্ক পেলে ছেড়ে দেবো। চলো 19এরটা দেখি। 19এরটা বলছে আরে আসতে ভাই, বারণ করলাম এরকম করিস না। বলছে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, কিন্তু তাদের উভয়ের ঘনত্ব সমান। যদি ওই গ্রহ ও পৃথিবীর মুক্তিদ্রুতি ভিপি এবং ভিই হয়, তাহলে প্রমাণ করো ভিপি, মানে আমাকে ভিপি ভি সম্পর্কটা বানাতে হবে। আচ্ছা প্রথমত বলো ভি এর ফর্মুলা কি? এসকেপ ভেলোসিটির ফর্মুলা কি হয়? √2gm/, এটা আমরা জানি। লাল কালি দেখতে অসুবিধা হচ্ছে কারোর? √2gm/r। বা ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার আমাকে বলছে দেখো, ধরো পৃথিবীর ক্ষেত্রে, তাহলে এটা কি পৃথিবীর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? হ্যাঁ স্যার, কারণ পৃথিবীর ভরকে আমরা কি ধরে ধরি? এম, আর পৃথিবীর ব্যাসার্ধকে কি ধরি স্যার? আর। তাই ভিই সমান √2gm/r, এটা ঠিক আছে, ক্লিয়ার, পৃথিবীর জন্য ঠিক আছে। এবার অন্য প্ল্যানেটের কথা ভাবো। আচ্ছা যখন আমি অন্য প্ল্যানেট যাব ভিপি, তখন সমস্যা কি হয়ে যাবে? দেখো সমস্যা হচ্ছে তাদের কোনো রকম ভাবে ব্যাসার্ধের গল্প দেয়নি, দিয়েছে ব্যাসার্ধ দিয়েছে, ভরের কোনো গল্প দেয়নি, মানে আমি ভর দিয়ে একে ভ্যারি করাতে পারবো না। তাহলে এখানে আমি বুদ্ধি করে একটা জিনিস লিখতে পারবো, ভি সমান, তাকাবে প্লিজ, √2g/r, রুট আন্ডারই আছে, এম, এম মানে কি রে? একটু আগে একটা ফর্মুলা লেখালাম, 4/3 πr³ রো, মনে পড়ছে নিশ্চয়? মনে পড়ছে নিশ্চয়? কেন এটা করলাম বলতো? কারণ দেখ এম এর কোনো গল্প দেয়নি, কিন্তু ডেনসিটিটা কি বলেছে স্যার? সেম, বুঝতে পেরেছি ব্যাপারটা? সেজন্য এই গল্পে আমি নিয়ে এলাম। তাহলে একটু খেলা করে নিয়ে এটাকে নিয়ে, তাহলে ভিই সমান হবে √r এর সাথে r³ কাটলে স্কোয়ার, তাহলে 8g π ρr/3, দেখতে এরকম কিছু দাঁড়ায় কিনা? স্কোয়ারই আর বাইরে চলে যাবে নাকি রে, ইন্টু আর, এরকম চলে যাবে। হ্যাঁ না বল, ঠিক তো? একদম ঠিক আছে এটা, ওকে। এটা গেল ভিপি, ক্লিয়ার? আচ্ছা তাহলে ভিই গেল, এবার তাহলে প্ল্যানেটের জন্য ভাব। আচ্ছা প্ল্যানেটের জন্য এটা কি কনস্ট্যান্ট হবে? হ্যাঁ না বল, কেন? দেখ 8g π3 সবই তো কনস্ট্যান্ট স্যার, রোটা চেঞ্জ হতো, কিন্তু কোশ্চেন বলেছে কি ঘনত্ব কি হবে, তাহলে রো তো সেম। তাহলে অন্য প্ল্যানেটের ক্ষেত্রেও 8g π ρ/3 এটা থেকে যাবে, শুধু ব্যাসার্ধটা কত হবে? দ্বিগুণ, 2r। হ্যাঁ না বলো? তাহলে দেখ চোখে দেখেই বুঝতে পারছি যে এই দুটো সেম হলে 2 × v দাঁড়ায়। হ্যাঁ না বলতো একবার, চোখেই দেখা যাচ্ছে দেখ। তাই ভিপি সমান কত হয়ে গেল? 2ve, ক্লিয়ার হলো? কারো যদি ভালো না লাগে দরজা খোল দি, যা করিস না এরকম বাবা, এরকম করিস না, ভালো লাগছে না। ডিস্টার্ব হবো, দুটো অঙ্ক ভুল হয়ে যাবে, ভালো লাগবে? চলো 20টা দেখি। বলছে 10 কেজি ভরের কোন বস্তুর পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য কত শক্তির প্রয়োজন? কতবার ক্লাসে এই কোশ্চেনটা বুঝিয়েছি বল?
ইলেকট্রন দিয়ে বুঝিয়েছিলাম, মনে করে দেখ, যে ইলেকট্রনকে নিউক্লিয়াস টেনে রাখছে কত শক্তি দিয়ে, -13.6। তাহলে ওকে কত শক্তি দিতে হবে স্যার? 13.6। তাহলে পৃথিবী আমাকে কত শক্তি দিয়ে টেনে রেখেছে স্যার? আপনার যা শক্তি তত দিয়ে ধরে রেখেছে। আমার শক্তি কত? আমার মহাকর্ষীয় স্থিতি শক্তি যা হবে তাই, কারণ আমার গতিশক্তি কত এখন দাঁড়িয়েছে, গতিশক্তি কত? 0। তাহলে আমার মহাকর্ষীয় শক্তি কত হবে স্যার? -gmm/r। তাহলে আমাকে শক্তি দিতে কত হবে স্যার? gmm/r। হ্যাঁ না বল? তবেই তো টোটাল এনার্জি কত হয়ে যাবে স্যার? 0। বহুবার বুঝিয়েছিলাম ক্লাসে, মনে পড়ছে কনসেপ্টটা? তাহলে বলছে যে পাওয়ার জন্য কত শক্তির দরকার, তো যে পরিমাণ শক্তির দরকার সেই প্রয়োজনীয় শক্তি হচ্ছে gmm/ কত হয়ে গেল? আর। এবার দেখ, gm মানে তুই জানিস, হ্যাঁ কত হয় gm মানে? gr²। gr² ইন্টু m/ কত হয়ে গেল? আর। দ্যাট গিভস আস gmr, তাই না? এবার gmr কত হবে? g কত? g বলে দিস রে, 9.8। দূর 10 দিতে কি যা হয় এদের। m কত? 10। আর r কত? 6400 কিলোমিটার। কিন্তু কত করব? বাস, যে অ্যান্সার আসবে এটাই। ক্লিয়ার? যে অ্যান্সার আসবে এটা অ্যান্সার আসবে। অঙ্কটা কি বোঝাতে পারলাম? অঙ্কটা কি বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে অঙ্ক সবার? ক্লিয়ার হয়েছে? এটা কি বুঝতে পেরেছো? আমার যা শক্তি সেই শক্তি মাইনাসে আছে। কেন মাইনাসে আছে? কারণ আমি পৃথিবী থেকে বেরোতে পারছি না, আমি বাউন্ড আছি। তাহলে আমাকে ফ্রি করতে গেলে আমাকে ততটা শক্তি দিতে হবে, তাই না? তাই না? বুঝতে পেরেছো ব্যাপারটা? তুমি আমাকে 2 মাসের ফিস দাওনি, তার মানে তুমি আমার কাছে বাউন্ড 2 মাসের ফিস দেওয়ার জন্য। ততক্ষণ তোমাকে ছাড়বো না। ছেড়ে দিই সেটা আলাদা কথা, না দিয়েও চলে যায়, বাট উচিত নয়, তাই না? আমি মন থেকে ক্ষমা করে দিই, তবে নাহলে ক্ষমা না দিলে ক্ষমা হবে না, আবার পরকালে গিয়ে আমাকে দিতে হবে। তখন তোর পুণ্য বলবো যে টাকা দিতে হবে না, পুণ্য দেয় আমাকে, নাকি? ওকে, পাপ পুণ্য, হ্যাঁ বাবা। চলো, ওকে 21 21 ভাবো। আদিত্য পড়াশোনা শুরু করেছে, ভেরি গুড। চলো, পৃথিবীকে কেন্দ্র করে, ওই আসতে বাবা, দাঁড়া দাঁড়া। পৃথিবীকে কেন্দ্র করে 7000 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে, পৃথিবীকে কেন্দ্র করে 7000 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 1000 কেজি ভরের একটি উপগ্রহ ঘুরছে। বাপরে বাপ। ক্লিয়ার? এই উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে ওই কক্ষে স্থাপন করার জন্য মোট কত শক্তির প্রয়োজন হবে তা নির্ণয় করো। বিশাল বাজে অঙ্ক। কোশ্চেনটা বোঝ, ধর কনসেপ্ট নে আমার, আমি পৃথিবী পৃষ্ঠে এখন আছি, তাহলে আমার তো একটা শক্তি আছে, হ্যাঁ না বল? কত? -gmm/r। কিন্তু এই আরটা কি বলতো? ক্যাপিটাল আর। এবার আমাকে পাঠাবি তুই কোথায়? 7000 কিলোমিটার দূরে, ওপরে ওখানে পাঠাবি। তাহলে ওখানে নিয়ে যেতে তো আমাকে শক্তি হবে, তার মানে ওখানকার শক্তি কত হবে স্যার? -gmm/r। কিন্তু কত আর? সেই আরটা তো এটা 7000 কিলোমিটার, নাকি? ঠিক তো? বুঝতে পারছি ব্যাপারটা? এবার যখন একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট থাকবে, তার মোট শক্তি থাকবে, হ্যাঁ না বল? এবার মোট শক্তি কত হয় বলতো? -gmm/2r। সেই আরটা কত হয়? 7000 কিলোমিটার। তাহলে ওখানে এত শক্তি এখানে ছিল, তাহলে এই দুটোকে বাদ দিয়ে দিলে কি আমাকে এতটা শক্তি দিতে হবে, হ্যাঁ না বল? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাই আই হোপ এইটুকু জায়গা আমি করতে পারবো না, সেজন্য আমি একটা জায়গা ধার করে নিচ্ছি। ক্লিয়ার? চলো, তো পৃথিবী পৃষ্ঠে শক্তি, তাহলে পৃথিবী পৃষ্ঠে শক্তি কত আছে? ফর্মুলা -gmm/r, নাকি রে? হ্যাঁ না বল? -gmm/r। আর সেই উচ্চতায়, কোন উচ্চতায়? 7000 কিলোমিটার, নাকি? তাহলে 7000কে আর ধরে নিচ্ছি, স্মল আর, নাকি রে? স্মল আরই তো ধরি, নাকি? তাহলে স্মল আর উচ্চতায় শক্তি কত হবে স্যার? -gmm/2r। ঠিক তো? ঠিক, ভেরি গুড। এবার প্রশ্ন হচ্ছে কি, যে এদের মধ্যে শক্তির পার্থক্য কত? তাহলে শক্তির পার্থক্য মানেই প্রয়োজনীয় শক্তি। তাহলে -gmm/2r প্লাস কত হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস, বুঝতে পারছিস তো? বাদ দে বাবা,
এই হবে কি না? শক্তির পার্থক্য তো। তাহলে নেক্সট মাইনাস জিএমএম বাই 2r প্লাস জিএমএম বাই আর, ঠিক তো? বুঝতে পারলাম। এবার কমন লে, জিএমএম কমন নিলে তাহলে 1/r মানে কত রে? 6400 নাকি? মাইনাস 1/2r, 2r মানে কত? 14000, ঠিক তো? এই এবার জি এর মান কত? 6.67 ইন্টু 10⁻11। মাথার এগুলো কিন্তু কিলোমিটার আছে, তাই মিটার করতে গেলে এখানে আরেকটা গুণ করতে হবে, কত? উপর দিয়ে ভাগ করতে হবে বা কিছু করতে হবে। তাহলে 1/কিলোমিটার নিচে থাকবে, ভাগ তো উপর দিয়ে যাবে না। তো ফাইনালি যা বেরোবে তাহলে এখানে ডাইরেক্ট করে দেন 6400 কিলোমিটার মানে ইন্টু 1/10³ ভাগ করে পুরোটাকে নিয়ে নিলাম। এবার এই পুরো ক্যালকুলেট করবি জি এর মান কত? 6.67 ইন্টু 10⁻11। ক্যাপিটাল এম তোমাকে দিয়ে দিয়েছে, তুমি কোনো মনে করতে পারো এম কত? পৃথিবীর ভর। তাহলে জিএম বসিতে জি আর স্কোয়ার নাকি? জিএম মানে তো জি আর স্কোয়ার, বলে দেয়নি তখন এটা এলে। এই এবার জি এর মান কত? 9.8, আর এর মান কত? 6400, তার স্কোয়ার। কিলোমিটারকে মিটার করবি। এম এর ভ্যালু কত? মানে সেই স্যাটেলাইটটার ভর কত? স্যাটেলাইটের ভর তোকে দিয়ে দিয়েছে 1000 কেজি। আর এই ক্যালকুলেশনটা করার পর যা অ্যান্সার পাবে সেটা তো অ্যান্সার। আমি কি বলতে পারলাম? জি এর মান কত? 9.8, ক্যাপিটাল আর কত? 6400 কিলোমিটার, কিলোমিটারকে কি করব? মিটার, তার স্কোয়ার। এম কত? 1000, ঠিক আছে? পৃথিবীর ভরটা দেয়নি না। চল, হয়েছে আর দূর, হয়েছে আর দূর। এটা কত নম্বরে? 19 হবে না 21? 22 আর 23। চল, বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় একটি বৃত্তাকার কক্ষে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে 98 মিনিটে একটি পূর্ণ আবর্তন করে। পৃথিবীর ভর নির্ণয় করো এই ফর্মুলা থেকে, তাই না? তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা। আচ্ছা বল, যখন প্রদক্ষিণ করছে 500 কিলোমিটার, তার মানে তার কক্ষীয় বেগ জানতে হবে, অরবাইটাল ভেলোসিটি। অরবাইটাল ভেলোসিটির ফর্মুলা কি ছিল রে? এই ফর্মুলাটা কি ছিল? জিএম বাই আর, মনে পড়ছে? এটাই ছিল। এবার স্মল আর কেন লিখলাম? কারণ কি, সে 500 কিলোমিটার উঁচুতে আছে। যদি পৃথিবীর খুব কাছে থাকতো তখন আর এর জায়গায় কি লিখতাম? ক্যাপিটাল আর। হ্যাঁ না বল? তাই তো লিখে আসছি এতদিন ধরে। তাহলে টাইম পিরিয়ড কত? না তো টাইম পিরিয়ড হচ্ছে 2πr বাই ভি হয়। তাহলে টি স্কোয়ার মানে কত? 4π²। বাবা কি হলো তোর? 4π² r³ বাই জিএম। এবার এখান থেকে আমি কি বার করব? এমটা বার করব। তাহলে এম সমান 4π² r³ বাই GT²। টাকা এদিকে 4π² রেখে দাও। আর মানে কত? 500 কিলোমিটার পৃথিবী পৃষ্ঠ থেকে, তার মানে 6.4, 6400 প্লাস 500 কত হয়? 6900। তার মানে 6900, তার সাথে আবার 1000 গুণ তার, রে পাগলা, তার আবার কি করতে হবে? কিউব বাই কত? জি। আর জি মানে কত রে? 6.67 ইন্টু 10⁻11। আর টি স্কোয়ার মানে কত? 98 মিনিট। মিনিটকে কি করতে হবে? সেকেন্ড, তার স্কোয়ার করো, দিয়ে তুমি এমটা বার করো। এবং আমার যতদূর মনে আছে, পৃথিবীর ভর প্রায় 6 ইন্টু 10⁻24 কেজি বেরোবে।
স্ক্রিনশট তুলে গ্রুপ স্ট্যাটাস দিয়ে দিও যে এটা ক্যালকুলেশন কি করে মুখে মুখে করব। প্লিজ আমাদের দয়া করে ক্যালকুলেটর অ্যালাউ করা হোক। তেইশ বলছে 23 একটা বলছে পৃথিবীর ওপর রাখা কোন বস্তুর ওজন ডাব্লু মানে কত, এমজি কত, 63 নিউটন। বলছে বস্তুটাকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় নিয়ে গেলে ওর ওপর অভিকর্ষজ বল কত হবে। তাহলে জি ড্যাশ কত, না আগে জি ড্যাশ বার করলাম। এই কি হয়েছে তোদের? দেখ বলছে যে পৃথিবীর ওপর রাখা কোনো বস্তুর ওজন 63 নিউটন। তাহলে আমরা ধরে নিলাম যে এমজি সমান হচ্ছে 63 নিউটন। এখন বলছে বস্তুটিকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় নিয়ে যাও। তাহলে যখন অর্ধেক উচ্চতায় নিয়ে যাব তখন তার অভিকর্ষজ ত্বরণটা কত সেটা বার করব। ফর্মুলা কি ছিল? জি ড্যাশ বাই জি সমান আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এখান থেকে আমি জি ড্যাশটাকে বার করলাম কি করে, এইচ এর মান কত বসাবো, আর বাই 2। কেন বুঝতে পারছো, অর্ধেক নিয়ে যাচ্ছ। তাহলে বসিয়ে আমি জি ড্যাশটা বার করলাম এটা। তাহলে এখন ডাব্লু ড্যাশ ওজন কত হবে স্যার, এম জি ড্যাশ। জি ড্যাশের মানটা বসালাম। তাহলে এম জির মান কত বলে দিয়েছে স্যার 63, বসালাম, ডাব্লু ড্যাশ পেলাম 28 নিউটন। দ্যাট ইজ ইয়োর ক্লিয়ার। এবার দেখো এই গেল আমাদের বেসিক লেভেল। বেসিক লেভেল এত দূর পর্যন্ত গেল, এটা হলো বেসিক লেভেলের প্রবলেম এতটা। এরপর যেগুলো আছে সেগুলো অ্যাডভান্স লেভেলের আছে। আজকে এগুলো করছি না, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ঠিক আছে? ওকে, ঠিক আছে।